হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। সাতটা পাঁচে শুরু করবো, আসো পারবো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ রে। জি ভাইয়া, কিন্তু আজকে আপনার ভয়েসটা অন্যরকম লাগতেছে। ভয়েস আজকে অন্যরকম লাগছে। আমার গলা একটু বসে আছে, আমি আরো গরম চা খাচ্ছি। আমিও। আমরা গতদিন হচ্ছে ওই এখানে শেষ করছিলাম যে বেঞ্জিনে যদি আমরা ওজন সংযোজন করি তাহলে কি হয়, রাইট? আজকে আমরা যেটা দেখব বেঞ্জিনের ইলেকট্রোলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কোশ্চেন আসে এবং সব সময় আসে, একটা দুইটা না, অনেকগুলো প্রশ্নই আসে। যদি ধর আগের মতো এবার তো পরীক্ষা একটু ডিফারেন্ট, আসলে কেমন না কেমন হবে কিছুই বলা যাচ্ছে না এখন। দিবেন নো ক্লু অ্যাকচুয়ালি। তো আমরা যেটা করতে পারি, যেহেতু নাই, আমরা ভাইয়া খুব সাউন্ড হচ্ছে। সাউন্ড হচ্ছে মানে হামজার ওখানে। হামজা একটু দেখ। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখব। তো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা 5টা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তো আমি অ্যাজ ওয়েল একটা চার্টের মতো করে পড়াবো, অ্যাজ তোমরা এটা অলরেডি পড়ছো, বাট তারপরও হয়তো মেকানিজম দেখানোর কিছু নাই, কারণ মেকানিজম কখনো পরীক্ষা চাইবে না। একটা বেসিক আইডিয়া যেটা দিতে পারি আমি তোমাকে, ধরো এটা বেনজিন, তাহলে বেনজিনের প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে। ধরো এই যে হাইড্রোজেন, একটা ইলেকট্রোফাইল যদি সামহাও আসে, তাহলে ইলেকট্রোফাইল কি করবে, হাইড্রোজেনটাকে জাস্ট প্রতিস্থাপন করে দিবে। ইলেকট্রোফাইল হাইড্রোজেনের জায়গায় যে বসবে, তাহলে হাইড্রোজেনটা প্রোটন আকারে প্রতিস্থাপিত হবে। এটা হচ্ছে বেসিক কথা। এখন আমি যদি বেনজিনের যে 5 ধরনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া হয়, ওই 5 ধরনের বিক্রিয়ার মধ্যে যদি এই ইলেকট্রোফাইল কোনটা কোন বিক্রিয়া কি সেটা ফাইন্ড আউট করতে পারলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে?
তাহলে আমরা একটা চার্ট করি। চার্টটা হচ্ছে যে নাম দিলাম রিঅ্যাকশনের নেম। প্রথমে অ্যালকাইলেশন, যেটাকে আমরা আবার ফ্রিডেল ক্রাফট বলি। আচ্ছা, রিএজেন্ট, রিএজেন্ট হচ্ছে এখানে অ্যালকাইল ক্লোরাইড, হ্যাঁ, উইথ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বাট অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হতে হবে ড্রাই। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ড্রাই কেন, এটা কি বলতে পারবি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ড্রাই কেন নেওয়া হয়, কি বলতে পারবি? ওমা, কেউ পারবি না? এই তাসফিয়া বল। হামজা আজকে পারে না কেন? আমরা তো নাই ভাইয়া, আমি তো নাই। নাই হামজা মানে বলে না কেন? মারবো ধরে, বল তুই বল। না ভাইয়া, আমি জানি না। তোদের সমস্যা যেটা হচ্ছে, তোর এইচএসসি পরীক্ষার জন্য আসলে এইভাবে পড়াশোনা করিস নাই, তো এই জন্য তোদের এই ঝামেলাগুলো হইতেছে এখন। ঝামেলার যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে ড্রাই নিতে হবে কেন? Cause এখানে মেকানিজম যেটা হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর অ্যালকাইল ক্লোরাইড এরা বিক্রিয়া করে। কাহিনী হচ্ছে এখানে ক্লোরিন মোর ইলেকট্রন হয়, বন্ড ইলেকট্রন ক্লোরিন দুইটাই নিজের দিকে টানে। টেনে এখন দেখ অ্যালুমিনিয়ামের ক্লোরিনের সাথে বন্ধন হচ্ছে এখানে 3টা, বাট তার কিন্তু অষ্টক পূর্ণ হয় নাই। কেন পূর্ণ হয়নি? এখানে আরো দেখ 3টা বন্ধন মানে 6টা ইলেকট্রন, তার কিন্তু থাকার কথা 8টা ইলেকট্রন। সো এই কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ক্লোরিনটা দিয়ে 2 ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে সে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বানাবে AlCl4- আর অ্যালকাইল প্লাস। তাহলে ইলেকট্রোফিল হিসেবে অ্যালকাইল পাইলাম। এখন আমি যদি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড না নেই, ধর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যদি পানি থাকে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করে সে পানির সাথে সন্নিবেশ বন্ধন করে বসে থাকবে। তাহলে অ্যালুমিনিয়ামটা তো আর এরকম করে অ্যালকাইল তৈরি করতে পারবে না যদি তার মধ্যে পানি থাকে, তাই আমাদেরকে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে হবে। এবার বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাহলে এই যে ইলেকট্রোফাইল হলো আর প্লাস, তাহলে এবারে বেনজিনের সাথে যদি আমি সে আর প্লাসটার বিক্রিয়া করাই, তাহলে এই একটা হাইড্রোজেন আর প্লাসটা কি করবে, রিপ্লেস করে দিবে। তাহলে রিপ্লেস করে দিলে বেনজিন ওই জায়গায় আর বসবে, আর এখানে কি এইচ প্লাস উৎপন্ন হবে, রাইট? এখন দেখ এই এইচ প্লাসটা আমার আগের পেজে দেখ একটা জিনিস উৎপন্ন হয়েছে AlCl4-। এই AlCl4- এর সাথে বিক্রিয়া করবে করে কি বানাবে, বানাবে হচ্ছে HCl আর AlCl3। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা যা ছিল তা আবার হিসেবে উৎপন্ন হলো, এটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এখানে, ঠিক আছে? তাহলে আমি যদি অ্যাজ এ হোল পুরো বিক্রিয়াটা লিখি, আমি যদি অ্যাজ এ হোল পুরো বিক্রিয়া লিখি, তাহলে পুরো বিক্রিয়া হচ্ছে এরকম, বেনজিন, এখানে একটা হাইড্রোজেন দেখে যে হাইড্রোজেনটি প্রতিস্থাপন করাবো আমরা দেখাচ্ছি, তার সাথে অ্যালকাইল ক্লোরাইড, প্রভাবক হিসেবে কি আছে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে কি হলো, এই অ্যালকাইলটা হাইড্রোজেনের জায়গা দখল করলো, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যালকাইল বেনজিন পাইলাম, আর পাইলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে সহজে বোঝা গেল ব্যাপারটা। হুম, জি ভাইয়া। আচ্ছা প্রজ্ঞা, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। ওকে, এখন দেখো সিমিলারলি আমি যদি অ্যাসাইলেশনের কথা বলি, অ্যাসাইলেশনে যেটা অ্যাসাইল গ্রুপ থাকে, অ্যাসাইল গ্রুপ মানে আর সি ডাবল বন্ড ও, এখানে একটা ক্লোরিন নিলাম হ্যালোজেন হিসেবে, তার সাথে নিলাম ধরো ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ। তাহলে সিমিলারলি এখানে কি উৎপন্ন করবে, আর সি ডাবল বন্ড, বাট কার্বনটা হয়ে যাবে প্লাস, আর উৎপন্ন করবে হচ্ছে AlCl4-। তাহলে এখন এই অ্যাসাইল গ্রুপ যেটা কার্বনটা প্লাস বিশিষ্ট অ্যাসাইল গ্রুপ, এই কার্বনটা হচ্ছে প্লাস, এটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ওই জায়গায় বসে পড়বে। তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এদিকে অ্যালকাইল H প্লাস। তাহলে সিমিলারলি আবারও সেই H প্লাস আর AlCl4- রিঅ্যাকশন করে AlCl3 আর হচ্ছে HCl বানাবে। তাহলে অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন কাইন্ড অফ সিমিলার বিক্রিয়া বা সেম টাইপের বিক্রিয়া। এখন আমরা যদি বলি হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন বিক্রিয়া আমি যদি বলি ক্লোরিনেশন করবো, আমি বেনজিনে ক্লোরিনেশন করব ক্লোরিন, তাহলে ক্লোরিনেশন মানে ক্লোরিন নিলাম, ক্যাটালিস্ট হিসেবে থাকবে আয়রন। তাহলে যে এই একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে বানাবে হচ্ছে HCl। তাহলে এই যে ক্লোরিন আরেকটা আছে, এই ক্লোরিনটা দিয়ে যেটা গোল্লা দিচ্ছি পয়েন্টার দিয়ে দেখাই, এই ক্লোরিনটা দিয়ে কি করবে, এই ক্লোরিনটা দিয়ে হাইড্রোজেনের জায়গা দখল করবে। তাহলে ক্লোরিনটা দিয়ে যদি হাইড্রোজেনের জায়গা দখল করে, তাহলে আমরা লিখতে পারি এটা হলো ক্লোরোবেনজিন, ঠিক আছে? এখন হ্যালোজিনেশন বলছি কেন, যেটা একটা হ্যালোজেন, আমি এখানে ব্রোমিন দিলে ব্রোমোবেনজিন পাইতাম, রাইট? এখন এই নাইট্রেশন,
নাইট্রেশন বিক্রিয়াতে আমরা ইউজ করবো হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড মানে HNO2, প্রভাবক হিসেবে থাকবে সালফিউরিক অ্যাসিড। তাহলে বেনজিনের একটা হাইড্রোজেন এই H আর OH মিলে বানাবে পানি, তাহলে নাইট্রোটা ইলেকট্রোফাইল হিসেবে যে দখল করবে হাইড্রোজেনের জায়গা, তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে পাবো হচ্ছে নাইট্রোবেনজিন আর পাবো পানি। সহজ হয়ে গেল না ব্যাপারগুলো এখন? ওকে, এবার সিমিলারলি আমরা যদি বলি সালফোনেশন। সালফোনেশন সালফোনেশন মানে কি? বেনজিন বলে সালফোনিক অ্যাসিড গ্রুপ ঢুকানো। এটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে যেটা হবে এখানে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে ইলেকট্রোফাইল আর আছে সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। আমি বলবো যে সালফার ট্রাইঅক্সাইড কি করে ইলেকট্রোফাইল হলো? দেখ, সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সাথে অক্সিজেনের বন্ড হচ্ছে এরকম করে 3টা, ঠিক আছে? এন্ড এই অক্সিজেন যদি ইলেকট্রন নিচের দিকে টানে তাহলে সালফারটা ডেল্টা প্লাস হয়, এটাও নিচের দিকে টানলে এটা ডেল্টা মানে সালফার আরেকটা ডেল্টা প্লাস, রাইট? তার মানে ঘটনাটা যেটা থাকে আসলে সালফার ট্রাইঅক্সাইডটা এইভাবে থাকে যে এই অক্সিজেন তার বন্ড ইলেকট্রন নিয়ে নেয় পুরা, নিয়ে নিলে এটা মাইনাস হয়ে গেলে এটা প্লাস বানায় দিল। এখন এই আরেকটা অক্সিজেন যদি ইলেকট্রন টানতে চায় তাহলে এই অক্সিজেনটা কি ইলেকট্রন রাখতে পারবে না ব্যাক করতে হবে? আমার কথা হচ্ছে যে সালফার ট্রাইঅক্সাইডের ব্যাপারটা এরকম থাকে যে সালফার প্লাস চার্জ, অক্সিজেন মাইনাস চার্জ, একটা সালফার এবং অক্সিজেনের ডাবল বন্ডে। তো এই যে অক্সিজেনটা মাইনাস চার্জ আর এইটা হচ্ছে প্লাস চার্জ, এখন এই প্লাস চার্জ এটা হচ্ছে তোর মাইনাস চার্জ। এখন এই অবস্থায় আছে কিন্তু আলটিমেটলি টোটাল চার্জ কিন্তু 0। বাট অন্য পাশে যদি দুটো অক্সিজেন আছে যারা ডাবল বন্ডে, তাদের মধ্যে কেউ যদি ইলেকট্রন টানে তাহলে সেটা হবে ডেল্টা মাইনাস, সালফারটা হয়ে যাবে তখন ডেল্টা প্লাস। বাট সালফারের কিন্তু একই সাথে এরকম ভাবে দুই দিকের অক্সিজেন নেগেটিভ হতে পারবে না, তাহলে এই অক্সিজেনটা ইলেকট্রন ব্যাক করবে তখন আবার এটা নিবে। তো আলটিমেটলি ঘুরে ফিরে যে কথা হবে সেটা হচ্ছে যে এরকম সালফার অক্সিজেন ডাবল বন্ড এখানে আছে, এখানে অক্সিজেন মাইনাস ডাবল বন্ড এখানে, তাহলে এটা যখন টানবে তখন আবার ব্যাক করবে। তাহলে আলটিমেটলি কি হলো? ঘুরে ফিরে যাই হোক তাই হোক সালফারটা সবসময় পজিটিভ থাকলো, তাহলে সালফার হচ্ছে এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে দেখ আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এটা কিভাবে দেখাতে পারি, SO3H, কারণ একটা অক্সিজেন মাইনাস, তাহলে মাইনাসের সাথে এই হাইড্রোজেনটা দিয়ে দে, SO3 টার সালফারটা যদি প্লাস, প্লাসটাকে বেঞ্জিনের সাথে বসাতে হলো আর পানি উৎপন্ন হবে। আর সালফার ট্রাইঅক্সাইডকে বলা হয় প্রসম ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কারা? যারা ইলেকট্রনের প্রতি ফিলিয়া থাকে, যেমন বেঞ্জিন বলে ইলেকট্রন আছে, সালফার ট্রাইঅক্সাইডের বেঞ্জিন বলের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল বা ফিলিয়া ছিল, প্রসম ইলেকট্রোফাইল। ওকে, তাহলে এই সাবস্টিটিউশন গেল। বাট এখন কথা হচ্ছে যে বেঞ্জিনে আমরা সাবস্টিটিউশন করলাম, প্রতিস্থাপন করলাম, করে করে একটা গ্রুপ নিয়ে আসলাম। এখন এই গ্রুপটা কি কি গ্রুপ হতে পারে? অনেক ধরনের গ্রুপ হতে পারে। বাট এই গ্রুপটা রেসপেক্টে কোনটা অর্থকার্বন কোনটা প্যারাকার্বন এটা আমরা জানি, গত ক্লাসে শিখাইছি না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন কথা হচ্ছে এই যে গ্রুপটা আছে, দাঁড়াও, এই গ্রুপটা ইলেকট্রন বেঞ্জিন বলে নিজে দিতেও পারে আবার নিতেও পারে, দুইটা ঘটনা ঘটতে পারে। যদি ঘটনা এমন হয় এই গ্রুপটা বেঞ্জিন বলে ইলেকট্রন দেয়, তাহলে এই গ্রুপটা যেটা করবে অর্থ অবস্থান, প্যারা অবস্থান এবং অর্থ অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়াবে। আর যদি ইলেকট্রন নেয় তাহলে সে মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়াবে। তাহলে বলতে পারি যে গ্রুপটা এসে কি করলো, ইলেকট্রন ডোনেট করে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায় দিল। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে অর্থ প্যারা ডিরেক্টিং বা অর্থ প্যারা নির্দেশী। কথা কি বোঝা গেল? এখন দেখ আবারও বুঝাবো তাহলে আবার বুঝবি। এখন দেখ তাহলে এটা কি ডিরেক্টিং বলা যায়? মেটা ডিরেক্টিং বা মেটা নির্দেশী। তো কি করে বুঝবো এটা অর্থপ্যারা নির্দেশী এটা মেটা নির্দেশী? কোন গ্রুপ কোনটা, মানে কোন গ্রুপ হলে অর্থপ্যারা নির্দেশী হবে আর কোন গ্রুপ মেটা নির্দেশী হবে বুঝবো কেমনে? মেটা নির্দেশীর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবি, কনজুগেট ডাবল বন্ড যদি থাকে তাহলে সেটা মেটা ডিরেক্টিং হবে। যেমন আমি যদি বলি বেনজিন বলে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, মানে CHO গ্রুপ, এই যে এটা, এখন আমি CHO গ্রুপটাকে একটু ভাঙবো, ভেঙে লিখবার বেনজিন বলে গোল্লা দিব না ভিতরে, এবার ডাবল বন্ড দিয়ে দেখাবো। ডাবল বন্ড দিয়ে দেখালাম যে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, আর এখানে কার্বন আছে, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, এদিকে হাইড্রোজেন, এটাই তো অ্যালডিহাইড গ্রুপ নাকি? তাহলে দেখ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এই দেখ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে কনজুগেট ডাবল বন্ড আছে না এই জায়গায়, বা অনুবন্ধী দ্বিবন্ধন, হ্যাঁ জি ভাইয়া। তারপরে মেটা ডিরেক্টিং এটা, তাহলে এটা কি ডিরেক্টিং? মেটা ডিরেক্টিং। সিমিলারলি COOH মেটা ডিরেক্টিং, সায়ানাইড মেটা ডিরেক্টিং,
যেন হচ্ছে SO3H মেটা ডিরেক্টিং, নাইট্রো মেটা ডিরেক্টিং, কিন্তু কনজুগেট ডাবল বন্ড না থাকার পরেও এই জিনিসটা কার্বনের সাথে 3টা হ্যালোজেন যদি আমি দেই, এটাও মেটা ডিরেক্টিং হয়। কেমনে? এটা কি পারবি? কেউ পারবি না? অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দাতা এই জন্য। হ্যালোজেন হচ্ছে এখান থেকে ইলেকট্রন পুল করবে নিজের দিকে। হ্যালোজেন কি করবে? ইলেকট্রন এদিকে নিচের দিকে পুল করবে। তো হ্যালোজেন, কারণ কার্বন থেকে ইলেকট্রোনেগেটিভিটি হ্যালোজেনের বেশি, সেটা যেই হ্যালোজেনই হোক না কেন, আয়োডিন হোক, ব্রোমিন হোক, ক্লোরিন হোক, যেটাই হোক। তাহলে কার্বন কি আর এখন এদের হ্যালোজেন যদি কার্বন থেকে টানে, তাহলে কার্বন কি করবে? কারণ বেঞ্জিন থেকে টানবে না। তাহলে এই যে CCl3 এটাও মেটা ডিরেক্টিং কিছু একটা। এখন এই যে অর্থোপ্যারা ডিরেক্টিং এর কথা বললাম, CCl3 মেটা ডিরেক্টিং, ভালো কথা। অর্থোপ্যারা ডিরেক্টিং কারা? অর্থোপ্যারা ডিরেক্টিং হচ্ছে সেসব গ্রুপ যারা এখানে ইলেকট্রন ডোনেট করতে পারে, মানে যাদের মধ্যে লোন পেয়ার আছে সেসব গ্রুপগুলো, যেমন OH, NH2 বা NHR, আর মানে অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন কি বলে অ্যালকাইল দিয়ে রিপ্লেস করে দিয়েছি, বা NR2, R2 মানে অ্যামোনিয়ার বা NH2 দুইটা হাইড্রোজেন দুইটা অ্যালকাইল দিয়ে রিপ্লেস হচ্ছে এরকম, ঠিক আছে? এরা বা OR, এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে দুইটা। তাহলে এইটা হচ্ছে তোর হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ এগুলা। এখন আরেকটা গ্রুপ হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং, সেটাকে আমরা বলি মডারেট অর্থোপ্যারা ডিরেক্টিং। এটা বইটা পরীক্ষা আসছিল এবং এটা বেস করে প্রশ্ন আসে। এই যে NHCO CH3 লেখার চাইতে বরঞ্চ NHCOR লেখা হচ্ছে বেটার, ঠিক আছে? এটার আমরা বলি মডারেট অর্থোপ্যারা ডিরেক্টিং বা মৃদু অর্থোপ্যারা নির্দেশী। মৃদু অর্থোপ্যারা নির্দেশী, এটা MCQ তে আসছিল ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা একবার, যে নিচের কোনটি মৃদু অর্থোপ্যারা নির্দেশী। এটা ব্যাখ্যা দিচ্ছি কেন এটা মৃদু অর্থোপ্যারা নির্দেশী। কারণ দেখ, ধর এই গ্রুপটা বেনজিন বলের সাথে সংযুক্ত, এখন নাইট্রোজেনের তো লোন পেয়ার আছে। ইউজুয়ালি আমি যদি অ্যামিনের কথা বলি, অ্যামিন মানে নাইট্রোজেনের কাছে দুইটা হাইড্রোজেন আছে, মানে অ্যারোমেটিক অ্যামিন যেটা বেনজিন। এখানে নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে বেনজিন বলে ইলেকট্রনের ঘনত্ব বাড়াতে পারে। কিন্তু সমস্যা যেটা দেখ, এদিকে একটা কার্বনিল গ্রুপ থাকার কারণে, কার্বনিল গ্রুপের অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বনটা ডেল্টা প্লাস হওয়ার কারণে কার্বন এই অ্যালকাইল থেকে ইলেকট্রন নিচের দিকে টানবে, নাইট্রোজেন থেকে ইলেকট্রন নিচের দিকে টানবে। তাহলে অ্যানিলিনের নাইট্রোজেন যতটুকু ইলেকট্রন ডেনসিটি দিতে পারতো, এই নাইট্রোজেনটা কিন্তু ততটুকু দিতে পারবে না বেনজিন বলে, আগের থেকে কম দিবে। তাহলে কম দিলে কি তীব্র অর্থোপ্যারা নির্দেশী না মৃদু অর্থোপ্যারা নির্দেশী? কারণ অ্যানিলিনের নাইট্রোজেন কিন্তু দুইটা ইলেকট্রনই দিতে পারতো, কেন? তার অন্য কাউকে দেয়া লাগতেছে না নাইট্রোজেনটাকে, শুধু বেনজিনে দিচ্ছে। বাট এখানে কিন্তু তাকে একটা কার্বনিল গ্রুপ যে আমরা জোড়া লাগাইছি, কার্বনিল গ্রুপটাকে কিছুটা দেয়া লাগতেছে ডেনসিটি। ইলেকট্রন দেওয়ার মানে ইলেকট্রন একদম একটা দুইটা ইলেকট্রন দিয়ে দিল তা না। ইলেকট্রন হচ্ছে একটা ক্লাউড বা মেঘের মতো, বলছিলাম আমি পড়াতেছি, কি বলে, গুণগত রসায়ন পড়াতে যে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি কি, যেহেতু ইলেকট্রন হচ্ছে একটা মেঘের মতো বা ক্লাউডের মতো, তার মানে কিছুটা ক্লাউড দিবে সে, মেঘের কিছুটা অংশ দিবে এই যে কার্বনিল গ্রুপের কার্বনের দিকে, আর কিছুটা দিবে বেনজিনের দিকে। কথা বোঝা গেল? এই প্রজ্ঞা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এখন কথা হচ্ছে, ধরো আমি বললাম একটা গ্রুপ ইলেকট্রন দেয় বেনজিন বলে, তাহলে সে অর্থ অবস্থায় নেগেটিভ বানায়, প্যারা অবস্থায় এবং অর্থ অবস্থায় নেগেটিভ বানায়। আমি এর মধ্যে এখন ধরো অ্যালকাইলেশন করব, তাহলে কি হবে বলতো? এই যে অ্যালকাইলেশনে কি হয়, অ্যালকাইলেশনে বেনজিন বলের কোন একটা হাইড্রোজেনকে মিথাইল গ্রুপটা চেঞ্জ করে দেয়, কেন? এখানে ক্লোরিনটা মাইনাস, মিথাইলটা হচ্ছে প্লাস, রাইট? এখন কথা হচ্ছে এই গ্রুপটা এসে কি বলতেছে, গ্রুপটা বলতেছে মিথাইলকে, দেখো আমি এই জায়গায় মাইনাস করছি, এই জায়গায় মাইনাস করছি, এই জায়গায় মাইনাস করছি, তুমি কোথায় যাবা? তার কাছে অপশন 3টা। সে বলবে আচ্ছা ঠিক আছে প্রথমটাতে যাই, কেন? প্রথমটা আগে তৈরি হয়। তাহলে গ্রুপ গোলাই দিলাম মাঝখানে, তাহলে এখানে একটা মিথাইল গ্রুপ দিলাম। এখন আবার কি আছে, প্যারা অবস্থানে নেগেটিভ আছে, তাহলে আরেকটার প্যারা অবস্থানে গিয়ে যুক্ত হবে মিথাইল গ্রুপ।
এখন বলবো ভাই আরেকটা অর্থ অবস্থানে তো যুক্ত হবে, আরেকটা অর্থ অবস্থানে যুক্ত হলে সেটা কি অন্য কোনো নতুন যৌগ হয় না প্রথমটাই হলো? প্রথমটাই হয়। প্রথমটাই হয়। তাহলে এটাকে সমতা করার জন্য 2 দিয়ে গুণ কর, আর কি উৎপন্ন হবে? HCl। তাহলে আমি যদি এখন বলি এদিকে আমি অ্যাসাইলেশন করব, ধর CH3C ডাবল বন্ড ও Cl ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে কি হবে বল? এই গ্রুপের মধ্যে থাকবে, একবার অর্থতে অ্যাসাইল গ্রুপ ঢুকবে মানে COCH3, আরেকবার কই ঢুকবে? প্যারাতে। প্যারাতে ঢুকবে। দ্যাটস ইট, ব্রিলিয়ান্ট। এখন আমি যদি এখানে ক্লোরিনেশন করি আয়রনের উপস্থিতি, তাহলে কি হবে? একবার অর্থতে ক্লোরিন ঢুকবে, আরেকবার কই ঢুকবে? প্যারাতে ঢুকবে, সরি ক্লোরিন। আচ্ছা, এখন এখানে একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা বলতে ভুলে গেছি, অ্যালকাইল গ্রুপ হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ। অ্যালকাইল গ্রুপ ধনাত্মক আবেশধর্মের মাধ্যমে ইলেকট্রন দিতে পারে, আমরা পড়ছি না এখন পর্যন্ত? আচ্ছা, তাহলে সিমিলারলি আমি যদি এর মধ্যে নাইট্রিক অ্যাসিড দেই এবং সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে বলো? এই গ্রুপ বিশিষ্ট যৌগটার একবার অর্থতে নাইট্রো গ্রুপ ঢুকবে, আরেকবার প্যারাতে ঢুকবে। বাট সবসময় মনে রাখতে হবে এই অ্যানিলিন বা NH2 গ্রুপের, NH2 গ্রুপ বিশিষ্ট যে বেনজিন, এটার নাম হচ্ছে অ্যানিলিন, এর নাইট্রেশন ভিন্ন, এই নাইট্রেশনটা হচ্ছে ভিন্ন, এরকম ভাবে হয় না। অর্থপেরা হওয়ার কথা বাট মেটা হয়, সেটা আমরা পরে এক্সপ্লেন করব, এটা ভিন্ন, এটা মনে রাখতে হবে। এখন আমি যদি এই জায়গায় জি এর জায়গায় ধরো এই যে OH বসাই, তাহলে ফেনলের 5 ধরনের বিক্রিয়া হয়ে গেল নাকি? হয়ে গেল না? আমি যদি জি এর জায়গায় এখন মিথাইল বসাই, তাহলে তো অ্যালকাইল গ্রুপ, তার মানে অ্যালকাইল গ্রুপ অর্থপেরা নির্দেশী, তাহলে কি হয়ে গেল? টলুনের 4 ধরনের বিক্রিয়া বা 5 ধরনের বিক্রিয়া হয়ে গেল। বাট আমি যদি এই জায়গায় জি এর জায়গায় এমন একটা গ্রুপ বসাতাম যেটা কিনা মেটা ডিরেক্টিং, তাহলে কি ওই অর্থপেরাতে গিয়ে এরকম করে প্রতিস্থাপন হতো না মেটাতে হইতো? মেটাতে হইতো। তাহলে মেটা ডিরেক্টিং হলে তুমি যদি একটা গ্রুপ দিয়ে 5টা বিক্রিয়া লিখো, এখন গ্রুপের জায়গায় একবার অ্যালডিহাইড বসাও, CH গ্রুপ বসাও, তাহলে অ্যালডিহাইডের বিক্রিয়া শেষ। একবার CW বসাও, বেনজিক অ্যাসিডের বিক্রিয়া শেষ। একবার নাইট্রো বসাও, নাইট্রো বিক্রিয়া শেষ। বুঝতে পারছি? কি ভাইয়া? তাহলে এত প্যারা খাওয়ার কিছু নাই, খুব ইজিলি এই জিনিসটাকে মনে রাখা যায়। তাহলে বেনজিন নিয়ে মোটামুটি আমাদের কথাবার্তা গেল। এবার আসেন আমরা শুরু করব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। হ্যালোফর্ম বিক্রিয়া, দেন হচ্ছে SN1 SN2 E1 E2 সাইজেফ সূত্র। দেন আমরা আলোচনা করব ক্লোরোফর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক বা RNGX নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা SN1 SN2 E1 E2 সাইজের সূত্র নিয়ে কথা বলি। ধরো আমি কোন একটা কার্বন নিলাম, কার্বনের 3 হাতে কি আছে আমি জানি না, বাট তার কাছে একটা হ্যালোজেন আছে। এই হ্যালোজেনটাকে প্রতিস্থাপন করার জন্য আমার কাছে একটা নিউক্লিওফিল হিসেবে আসলো হাইড্রোক্সিল। এই নিউক্লিওফিলটা হ্যালোজেনটাকে প্রতিস্থাপন করবে। এখন প্রতিস্থাপন করে কি বানাবে? প্রতিস্থাপন করে এখানে হ্যালোজেনের জায়গায় OH টা বসে যাবে, X টা মাইনাস, মানে X টাকে কি বানাবে? নিউক্লিওফিল হিসেবে কি করবে? এখান থেকে বের করে দিবে। কেমনে? বিকজ হ্যালোজেন বন্ড ইলেকট্রন টানবে নিজের কাছে, তাই না? নিজে মাইনাস হয়ে যাবে, তাহলে OH টা এসে জায়গা দখল করবে। এটা হলো সিম্পল একটা কথা। এখন আমার কথা হলো SN1 SN2 কেন আসলো? কারো কোনো আইডিয়া আছে? না। আচ্ছা, তোমার এই কার্বনের 3 হাতে কি আছে তুমি জানো? জানো না। এখন তুমি অপশন চিন্তা করবে, আচ্ছা বিক্রিয়া তো এটা বললাম আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, রাইট? SN বিক্রিয়া। এটা 1 না 2 সেটা ডিসিশন নেব আমি পরে। আমি ধরলাম যে এই কার্বন আছে, কার্বনের 3 দিকে 3টা মিথাইল গ্রুপ আছে।
তার মানে এটা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই তো? জি ভাইয়া। ফাইন। আমার কাছে আরো কিছু অপশন আছে। কি অপশন? ভাই 3টা অ্যালকাইল দিয়েছেন, 2টা অ্যালকাইল দেন। আরেকটা অপশন হতে পারে কি, একটা অ্যালকাইল দেন, রাইট? হুম, আমি 3 নাম্বারটাই চিন্তা করলাম প্রথমে। এখন কথা হচ্ছে সবসময় কার্বন এবং হ্যালোজেনের যে বন্ড হচ্ছে খুবই পোলার বন্ড। তাহলে বন্ড ইলেকট্রন নিজের দিকে টানবে হ্যালোজেন। কার্বন কি ইজিলি ছাড়া দিবে না? কার্বন বলবে যে আমার ইলেকট্রন না কই আসবে, এটা দ্বারা। এখন কার্বনের 3 দিকে দেখো 3টা অ্যালকাইল গ্রুপ আছে। অ্যালকাইল গ্রুপ কার্বনকে ধনাত্মক আবেশ ধর্মের মাধ্যমে যদি ইলেকট্রন সাপোর্ট দেয় তার দিকে, তাহলে আমরা বলতে পারি অ্যালকাইল গ্রুপ হচ্ছে ধনাত্মক আবেশ ধর্মের মাধ্যমে ইলেকট্রন সাপোর্ট দিতে পারে। কি ধর্ম এটাকে বলি আমরা? ধনাত্মক আবেশ ধর্ম। ধনাত্মক আবেশ ধর্ম কি জিনিস? যখন কোন একটা কার্বন আছে, কার্বনের দিকে যদি ইলেকট্রন দেয় তার পার্শ্ববর্তী গ্রুপ, তখন সেটাকে আমরা ধনাত্মক আবেশ ধর্ম বা প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট বলি। ঠিক আছে? তাহলে এই মিথাইল গ্রুপের হচ্ছে সেই প্রপার্টি আছে। মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ সেটা করতে পারে। তাহলে অ্যালকাইল গ্রুপ যদি সেটা করতে পারে, এখন হ্যালোজেনটা ইলেকট্রন নিতে চাচ্ছে, কার্বনের কি আছে? 3টা জাস্ট ফ্রেন্ড আছে। তো 3টা জাস্ট ফ্রেন্ড বলতেছে ঠিক আছে, তোর ইলেকট্রন নিয়ে যাচ্ছে, তোর সাথে ব্রেকআপ করছে, করুক, আমরা তো আছি। এখন মজার ব্যাপার হলো দেখ, এই যে হাইড্রোক্সিল, এই হাইড্রোক্সিলের কাজ কি? এই হ্যালোজেনের জায়গা দখল করা। কারণ হাইড্রোক্সিল চাচ্ছে কার্বনের সাথে রিলেশন করতে, কিন্তু কার্বনের সাথে তো ক্লোরিনের রিলেশন চলতেছে, ক্লোরিনের রিলেশন তো ভাঙে না। জাস্ট ফ্রেন্ড 3জন সাপোর্ট দিচ্ছে বলে এই হাইড্রোক্সিল যদি হ্যালোজেনের দিক দিকে এসে বলে যে বাবা তুই সর, হ্যালোজেন কি সরবে কোনোদিন? না। কিন্তু এই 3 দিক থেকে আসতে গেলে সে একটা বাধা পাবে না, কারণ এদিকে তো বড় বড় 3টা জাস্ট ফ্রেন্ড বসে আছে, আর ঢুকতে দিবে হুম, না, পিটাবে ধরে। পিটাবে। পিটাবে। তাহলে সে কি করবে? অপেক্ষা করবে। কি অপেক্ষা? যে বাবা কোন রকমে খালি এই জায়গায় ব্রেকআপ হোক, হইলেই যে আমি জব্বদ কোপ মারবো। তাহলে এই যে দেখ, এই যে ব্রেকআপ হওয়ার প্রসেসটা, এটা খুবই খুবই একটা লেন্দি প্রসেস। কেন লেন্দি প্রসেস? কোজ ভালোবাসা হলে একবার ভাঙে আবার গড়ে, আবার ভাঙে আবার গড়ে, তারপর অনেকদিন পর কি হয়ে যায়? খেলা ডিসমিস। তো এটা একটা স্লো প্রসেস, একবার ভাঙবে একবার গড়বে। তাহলে দেখ, কার্বন মিথাইল, মিথাইল মিথাইল, কার্বনটা হয়ে গেল প্লাস, আর হ্যালোজেন হয়ে গেল মাইনাস। তাহলে এটা কি সব একটা স্লো স্টেপ না? হুম, এখন এই যে কার্বন প্লাস হয়েছে, একবার যদি কোন রকম ভাবে খালি প্লাস হয়, আর যদি একটু কিছুক্ষণ সময় পায়, তাহলে হাইড্রোক্সিল কি বসে থাকবে না? হাইড্রোক্সিল খুব ফাস্ট আসে এবং চলে যাবে। ধাম করে ঢুকে পড়বে, ঝোপ বুঝে কূপ মারবে। ফাইন, গেল এটা। এখন আমি ধরলাম এখানে কার্বন আছে, হ্যালোজেন আছে, এদিকে একটা মিথাইল, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। ওকে, এবার হ্যালোজেন OH। এখন কথা হচ্ছে একটু আগে যে এখানে কিন্তু সেম ঘটনা, হ্যালোজেন ইলেকট্রন টানবে, কিন্তু কার্বন কি ইজিলি ছাড়বে? না। আগে দেখছো জাস্ট ফ্রেন্ড ছিল কয়টা? 3টে। এবার জাস্ট ফ্রেন্ড কয়টা? ও তো একটা। কি সহজে ছাড়বে? এটা সহজে কি বন্ধন ভাঙবে? তাহলে এখন উম, যদি তুই কার্বনের সাথে রিলেশন করার জন্য বসে থাকে হাইড্রোক্সিল, সে কি সারা জীবনে কোনোদিন যে প্রেম হবে না, নাকি নিজে যে ধাক্কায় সামহাও কার্বনের কান পড়া দিয়ে বলতে হবে যে ভাই তুই তাড়াতাড়ি ব্রেকআপ কর, আমি তোর সাথে রিলেশন করতে চাই? তাহলে তারা কি করতে হবে? কান পড়া দিতে হবে। কান পড়া দিবে কেমনে? দেখ, এদিক থেকে এসে দিতে পারে, এদিক থেকে দিতে পারে, কারণ দুই দিকে 2টা ছোট ছোট হাইড্রোজেন, আকারে ছোট, স্টেরিক বাধা কম, এদিক থেকে এসে অ্যাটাক করতে পারে, মানে পেছন থেকে এসে অ্যাটাক করবে। কারণ হাইড্রোক্সিল গ্রুপ নেগেটিভলি চার্জ, আকারে বড়, হাইড্রোজেন কি হাইড্রোক্সিলকে বাধা দিতে পারবে না? জায়গা ছেড়ে দিবে। জায়গা ছাড়ে দিবে হাইড্রোজেন। তাহলে আলটিমেটলি কি জায়গা হবে? দেখ, ছাড়বে। মিথাইল, কার্বন, হাইড্রোজেন সরে গেল, এটা একটু এদিকে সরলো। তাহলে এখন দেখ, এই যে প্রসেসটা, যখন হাইড্রোক্সিল যে কার্বনের সাথে বন্ড করতে যাবে আর এই বন্ধনটা ভাঙবে, ব্যাপারটা কি খুব সহজ না? নাকি ছেলেটা বা কার্বনটা দুই দিকে সাইমালটেনিয়াসলি বন্ড করা শুরু করে, এদিকেও কিছু কিছু কথা ছিল, ওদিকে কিছু কিছু কথা ছিল, ব্যাপারটা এরকম না? হুম। তাহলে তোদের অবস্থা পড়াইছি, মনে আছে? একটা ভাঙতে থাকবে আর একটা গড়তে থাকবে। কথা বোঝা গেছে? হুম। আচ্ছা, তাহলে এটা বলবো আমরা মধ্যবর্তী স্টেপ বা অবস্থান্তর অবস্থা। মনে আছে সক্রিয় শক্তির গ্রাফে? সক্রিয় শক্তির গ্রাফের কথা মনে আছে? জি ভাইয়া। দেখ আবার আঁকাই। ও এই গ্রাফের হ্যাঁ। চূড়াটা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রাফের চূড়ায় থাকবে, এই যে অবস্থান্তর অবস্থা, এটা হচ্ছে এই জায়গায়, আর এটা হচ্ছে স্টার্টিং এ, আর এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে আলটিমেটলি এখান থেকে কি হবে? দেখ, এখান থেকে কি প্রোডাক্ট পাবো আমরা? CH3, OH, তো OH এর জায়গায় চলে আসবে। আচ্ছা, তাহলে এখন দেখ, এটাকে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ করে মিথাইলটাকে আমরা সরাই দিলাম। আচ্ছা, মিথাইল সরানোর দরকার নাই। হাইড্রোজেন একটা এখানে আসলো, আর একটা হাইড্রোজেন এখানে আসলো। ব্যাপারটা কি হলো? দেখ, তুই ছাতা নিয়ে ঘুরতেছিলি, তোর ছাতা ছিল এরকম, ঝড়ের মধ্যে তোর ছাতা কি হয়েছে? উল্টে গেছে। দেখ, হুম, এই ঘটনাটাকে বলে আমব্রেলা ইনভার্সন। কি বলে এটাকে?
আমব্রেলা ইনভার্স। ইনভার্স। এখন কথা হচ্ছে যদি 1 ডিগ্রির ক্ষেত্রে হাইড্রোক্সিল নিজে অ্যাটাক করে এবং এখানে একটা অবস্থান্তর অবস্থা উৎপন্ন হয়, এই অবস্থান্তর অবস্থা কি বিক্রিয়ার কোনো ধাপ নাকি এই যে বিক্রিয়ার একটা ধাপেরই মধ্যবর্তী জায়গা? একটা ধাপেরই মধ্যবর্তী। মধ্যবর্তী জায়গা। তাহলে এই বিক্রিয়ার ধাপ কি একটা না দুইটা? দুইটা। তাহলে এটা হচ্ছে 2 স্টেপ বিক্রিয়া। হুম। এখন মনে রাখবি একটা রিলে রেসে যদি 4 জন দৌড়ায়, একদিকে তোর হচ্ছে মনে কর উসাইন বোল্ট, আসাফা পাওয়েল, ওই যে যারা কিনা জ্যামাইকান গুলো যেগুলো দৌড়ায়, 4টাই দৌড়ায় একটা দলে দৌড়াইতেছে। এখন ওরা জিতার সম্ভাবনা বা এদের মধ্যে জিতবে কি জিতবে না ব্যাপারটা কিন্তু উসাইন বোল্টের উপরে ডিপেন্ড করে না। কার উপরে ডিপেন্ড করে বল? একদম লাস্টে যে তার উপর না? লাস্টে তো উসাইন বোল্টে থাকে। ও আচ্ছা। তার মানে উসাইন বোল্টের কাছে যত দ্রুত এই কাঠিটা আসবে তারা জেতার সম্ভাবনা তত বেশি, উসাইন বোল্টের কাছে যত দেরিতে আসবে জেতার সম্ভাবনা তত কম। তার মানে উসাইন বোল্ট জোরে দৌড়ায় না আস্তে দৌড়ায় তার উপরে কখনো এটা ডিপেন্ড করছে না রিলে রেস তারা জিতবে নাকি জিতবে না। কমপ্লিটলি ডিপেন্ড করে যে বিক্রিয়ার সবচেয়ে স্লো স্টেপ কোনটা, এই স্টেপটার জন্য বাকিগুলো আটকাই থাকে। তাহলে এই বেটাই হচ্ছে একমাত্র কালপ্রিট। তাহলে এই যে বিক্রিয়াটা যে দুইটা ধাপে ঘটলো, দুইটা ধাপের মধ্যে কোন ধাপটার জন্য বিক্রিয়াটা আটকে আছে? স্লো স্টেপের জন্য আটকে আছে না? হ্যাঁ। এই স্লো স্টেপের একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, আর এই স্লো স্টেপে বিক্রিয়ক কয়টা? বিক্রিয়ক এটা একটাই বিক্রিয়ক না, অন্য কিছু আছে এটার সাথে? এটা তো নিজে একটা অণু। তার মানে এটা SN1 মেকানিজম। এবার দেখ এই জায়গায় বিক্রিয়ার ধাপ একটাই, একটা ধাপে কয়জন আছে? দুইজন। তাহলে কি SN1 না SN2? SN2। তার মানে 3 ডিগ্রি হলে SN1 আগে হয়, তাহলে 2 ডিগ্রি হলে কি হবে একটু পরে, 1 ডিগ্রি হলে কি হবে আর একটু পরে। আর যদি কোনো ডিগ্রি লেস হয় যেমন CH3X তাহলে সবার পরে। আর যদি আমি বলি যে 1 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, SN2 আগে হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। আর যেটা ডিগ্রি লেস সেটা কি সবচেয়ে আগে। কথা বোঝা গেল? এখন আমি যদি তোমাকে আগে থেকে বলে দিতাম মেকানিজম এরকম এরকম তাহলে তোমার মাথা ঢুকতো না। বাট আমি দুইটা পসিবল অপশন নিয়ে আলোচনা করছি, আলোচনা করার পরে দেন আমি SN1 না SN2 নিয়ে কথা বললাম। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে যদি 2 ডিগ্রি হয় তাহলে SN1 না SN2? 2 ডিগ্রি। অ্যালকাইল হ্যালাইডটা 2 ডিগ্রি হলে কোন মেকানিজমে বিক্রিয়া দিবে? SN1 এ দিবে না SN2 তে দিবে? SN1। জি না, এটা SN1 ও দিবে SN2 ও দিবে। দেখো প্রোডাক্ট কিন্তু দুই ক্ষেত্রে সেম আসছে, প্রোডাক্ট সেম আসছে না? প্রোডাক্ট একই রকম তো আসছে, জাস্ট এক্স এর জায়গায় OH হয়ে গেছে, তাই না? আর কোনো চেঞ্জ আসছে? না। এই যে এক্স এর জায়গায় OH। তার মানে SN1 SN2 দুই মেকানিজমেই বিক্রিয়া ঘটবে, কিন্তু কোনটার পরিমাণ বেশি হবে ব্যাপারটা ডিপেন্ড করে কার উপরে। ধরেন যে কোনো একটা অর্গানিক বিক্রিয়া হয় সলভেন্টের উপস্থিতি, যেমন পোলার সলভেন্ট যদি হয়, মনে করেন আমাকে একটা জিনিস বলেন, মনে করে বলেন যে এই বিক্রিয়াতে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে না? হ্যাঁ। কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার মানে কি? প্লাস মাইনাস তৈরি হওয়া, পোল তৈরি হওয়া। এখন দ্রাবক যদি হয় পোলার তাহলে কি তৈরি হওয়া সহজ? কার্বোক্যাটায়ন তৈরি হওয়া সহজ। তাহলে কোন মেকানিজম? SN1। আমি যদি বলি দ্রাবকটা নন পোলার তাহলে SN1 না SN2? SN2। এখন আমি যদি বলি যে স্ট্রেংথ, শক্তি মাত্রা, স্ট্রেংথ অফ নিউক্লিওফাইল, যদি স্ট্রেংথ অফ নিউক্লিওফাইল বেশি হয় তাহলে কি SN1 না SN2? মার মধুরে SN2। নিউক্লিওফাইল নিজে অ্যাটাক করে কোথায়? SN2 তে। SN1 এ কি অ্যাটাক ছিল? তার শক্তি যত হোক না কেন এই তো বসে থাকা লাগবে, কারণ যে তিনটা জাস্টন রিপিট হবে। হ্যাঁ। তাহলে কি SN2। আর যদি কম হয় তাহলে SN1। তাহলে SN1। মনে রাখবা যখন আমরা বলছি এই যে যখন 3 ডিগ্রি হয় তখন SN1 হয়, ভুলেও ভাবার দরকার নেই 100% SN1 মেকানিজম ফলো করা হয়, ম্যাক্সিমামটা SN1 মেকানিজম ফলো করে, কিছুটা SN2 ও হয়। কথা বোঝা গেছে? ম্যাক্সিমাম SN যখন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তখন সবগুলা যে একই মেকানিজমে আপনাকে এই উৎপাদ দিবে, দেখেন উৎপাদ এটাই হবে, SN1 হোক বা SN2 হোক, মেকানিজম হবে ভিন্ন। যখন আমি বলবো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি SN1 দেন SN2 দেয়, আপনি বলবেন SN1 দেয়, তার মানে এই না যে 100% SN1 মেকানিজম হয়, কিছুটা SN2 তেও ঘটে। ঠিক আছে কথা? সিমিলারলি তাহলে এখন যদি আমি বলি যে 2 ডিগ্রি তাহলে কি সবই SN1 হবে না কিছু SN1 কিছু SN2? দেন এই ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করবে যে আচ্ছা SN1 মেকানিজমে বেশি উৎপাদ আসবে না SN2 তে বেশি আসবে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আসেন এলিমিনেশন বিক্রিয়া।
এলিমিনেশন বিক্রিয়া যেটা মনে রাখবেন, এলিমিনেশন বিক্রিয়া ওই SN1 SN2 এর মধ্যে সেম মেকানিজমে ঘটে। E1 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, E2 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। বাট একটা জিনিস মনে রাখবেন, আমরা এখানে যে হাইড্রোক্সিলটা নিছি, হাইড্রোক্সিলটা হচ্ছে অ্যাকুয়াস হাইড্রোক্সিল। যদি আমি এরকম একটা অ্যালকাইল হ্যালাইড নিই, সাপোজ সেটা নিলাম ধরেন CH3 CH2 Cl, তার সাথে আমি নিলাম একটা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হিসেবে নিলাম, সেটা নিলাম অ্যালকোহলিক। অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের মানে বোঝেন? অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড মানে, আমি যদি বলি অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি? তার মানে পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইডকে দ্রবীভূত করা হয়েছে। আর অ্যালকোহলিক মানে অ্যালকোহল। অ্যালকোহল বলতে এখানে কি বোঝায়? দুনিয়ায় যদি কেউ বলে যে অ্যালকোহল, তাহলে কি বুঝবি? সেটা হচ্ছে কি? ইথানল। কারণ পৃথিবীতে যত অ্যালকোহল উৎপন্ন হয় তার 90% হচ্ছে ইথানল। তাই ইঞ্জিনিয়ারিং ভাষায় অ্যালকোহল বললে আমরা কোনটাকে বুঝি? ইথানল। আমরা যে বলি একটা লোক অ্যালকোহলিক, এবারে কি খায়? ইথানল। ইথানল খায়। ইথানলের বিভিন্ন পার্সেন্টেজকে আমরা বলে, ওই কোনটাকে বলি ওয়াইন, হ্যাঁ, কোনটাকে বলি ভোদকা, কোনটাকে রাম বলি, বিভিন্নটাকে বিভিন্ন নামে চিনি অ্যাকর্ডিং টু देयर পার্সেন্টেজ অফ ইথানল। এখন অ্যালকোহলিক হলে কি দিবে? সে অপসারণ বিক্রিয়া দিবে। কি অপসারণ? এই হ্যালোজেন অপসারণ করবে হচ্ছে ধাতব অংশ, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দুটো মিলে কি বানাবে? দেখ, সোডিয়াম ক্লোরাইড। তাহলে OH কি বানাবে? পানি বানাবে। এখন OH যদি পানি বানায়, এখন দেখ এই কার্যকরী মূলকের সাথে সংযুক্ত যে কার্বন তাকে বললাম আলফা কার্বন। এই যে কার্যকরী মূলকের সাথে সংযুক্ত কার্বনটাকে বললাম আলফা কার্বন। তাহলে কার্যকরী মূলকের সাথে সংযুক্ত কার্বনটা যদি আলফা কার্বন, তাহলে আলফা কার্বন থেকে হ্যালোজেন সরালো সোডিয়াম, তাহলে বিটা কার্বন থেকে কি যাবে? হাইড্রোজেন যাবে। তাহলে আলটিমেটলি এই কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে, তার মানে উৎপন্ন করবে পানি। তাহলে দেখ, আলফা কার্বনের একটা হাত খালি কার্বনের, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে হাত খালি হবে একটা, তার মানে CH2 ডাবল বন্ড CH2। ভালো কথা। এবার দেখ, আমি যদি এটার কথা বলতাম, এটার মধ্যে যদি এখন আমি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে দেখ এটা কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বন আলফা কার্বন, এই পাশেরটাও বিটা কার্বন, এই পাশেরটাও বিটা কার্বন। তাহলে আমার কাছে এখন কোন দুইটা বিটা কার্বন থেকে হাইড্রোজেন যেতে পারে? যে কোনো দুইটা থেকে, মানে যে কোনোটা থেকে যেতে পারে। তাহলে অপশন দুইটা। তাহলে আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাম পাশেরটা থেকে, এটা থেকে আগে গেল, তাহলে কি দাঁড়াবে অবস্থা? CH3 CH ডাবল বন্ড CH CH3। আর যদি আরেকজন বলে যে না ডান পাশেরটা থেকে যাবে, তাহলে কি অপশন দাঁড়াবে? CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তাহলে অপশন দুইটা সমতার জন্য এখানে 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা কি পাবো? দুইটা সোডিয়াম ক্লোরাইড পাবো আর দুইটা পানি পাবো। কিন্তু কথা হচ্ছে, এই যে দুটো অপশন আমরা লিখলাম, একটা হচ্ছে বিউটিন 2 আর একটা হচ্ছে বিউটিন 1 আর এটা হচ্ছে বিউটিন 2। তাহলে এখন তোরাই বল, দুইটা কি এক জিনিস না ভিন্ন জিনিস? ভিন্ন। যদি দুইটা ভিন্ন জিনিস হয়, তাহলে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে এখন আমি বলতে পারি যে কোনটা বেশি হবে কোনটা কম হবে। কেমনে বলবো? এটা এটা নিয়ে কে কথা বলছে? সাইজেফ। কি কথা বলছে সাইজেফ? সাইজেফ কি কইছে? সাইজেফ কইছে যে দেখ, এই জায়গায় কিন্তু আমার চিন্তা করতে হয় না যে কোন বিটা কার্বন থেকে যাবে, কারণ বিটা কার্বন একটাই। বাট যখন আমি ঝামেলায় পড়লাম, কেমনে ঝামেলায় পড়ছি? যে কার্বনে কার্বনের সাথে ক্লোরিন আছে বা হ্যালোজেন আছে, তার রেসপেক্টে যৌগটা অপ্রতিসম। কেন? বিকজ এইদিকে দেখ কয়টা কার্বন? দুইটা কার্বন। এইদিকে কয়টা কার্বন? একটা কার্বন। তো অপ্রতিসম হইলে পরে ডিসিশন নিয়ে ঝামেলা, কারণ অপ্রতিসম হওয়ার মানে CH2 তে দুইটা হাইড্রোজেন, এখানে তিনটা। বাট যদি প্রতিসম হইতো তাহলে কি হতো? কারণ এখানে যদি আমি এরকম দিতাম, তার মানে দেখ এটা আলফা কার্বন, এটাও বিটা, এটাও বিটা, দুইটা দেখতে একই রকম না? তাহলে যে কোনো এক পাশ থেকে গেলেই হইতো না তখন? হ্যাঁ। যে কোনো এক পাশ থেকে গেলেই হতো তখন। দ্যাট ইজ ওয়াই আমরা যেটা বলি, সাইজেফ কি বলছে? সাইজেফ বলছে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম, সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে কোন বিটা কার্বনে হাইড্রোজেন কম আমরা দেখতে পাচ্ছি? বাম পাশেরটা। তাহলে এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে আছে তিনটা। তাহলে এখান থেকে হাইড্রোজেন অপসারণ হচ্ছে কোন যৌগটাতে? প্রথম যৌগটাতে। এবং প্রথম যৌগটা পাওয়া যায় 80%, দ্বিতীয়টা পাওয়া যায় 20%। কথা বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার আরেকটা সিস্টেম আছে মনে রাখার। কি সিস্টেম? আমি দেখো ডাবল বন্ডেড বিশিষ্ট যৌগটা যদি লিখি, ডাবল বন্ড বিশিষ্ট যৌগটাতে দেখো প্রথমটাতে মিথাইল গ্রুপ হচ্ছে কয়টা? 2 কার্বনে 2টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। দ্বিতীয়টাতে কার্বন কার্বন ডাবল বন্ডে দেখি, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে CH2 CH3। দেখো বুঝো কিনা?
ওকে, আচ্ছা এখানে দেখো তো কার্বন কার্বন ডাবল বন্ডে প্রতিস্থাপক বা মিথাইল গ্রুপ কয়টা? মিথাইল গ্রুপকে দুইটা। আমরা অ্যালকাইল গ্রুপের প্রতিস্থাপক বলবো, অ্যালকাইল গ্রুপে কি বলবো? প্রতিস্থাপক। এখন এখানে প্রতিস্থাপক কয়টা? একটা। সাইজেফ কইছে কি যে এমন কার্বন থেকেই হাইড্রোজেন যাবে যেখান থেকে গেলে পরে অধিক প্রতিস্থাপক যুক্ত অ্যালকিন পাওয়া যায়। তো এত কঠিন কথা আমরা সহজ করে কি বলছি, যার কাছে হাইড্রোজেন কম তার থেকে হাইড্রোজেন সরালাম, বুঝা গেছে? ওকে, তাহলে এবার আয় হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়ায় কি হয়? হ্যালোফর্ম বিক্রিয়াতে মনে রাখতে হবে শর্ত কি, এই বিক্রিয়ার শর্ত আছে। শর্ত তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেড। কারা দিবে? যে সকল যৌগে CH3 ডাবল বন্ড মানে অ্যাসাইল গ্রুপ, এটা বললাম অ্যাসাইল গ্রুপ, এটা থাকবে এবং এই পাশে জেড থাকবে। জেডটা হবে হয় হাইড্রোজেন অথবা অ্যালকাইল, এছাড়া ভিন্ন কিছু হতে পারবে না। কিন্তু এই অংশটা মাস্ট, ঠিক আছে? আচ্ছা, অথবা অর যাদের X2 দিয়ে, X2 মানে ক্লোরিন ব্রোমিন বা আয়োডিন, ফ্লোরিন না কিন্তু, ফ্লোরিনের কেমিস্ট্রি ভিন্ন। অর যাদের X2 দিয়ে জারণ করলে CH3C ডাবল বন্ড জেড এই গঠন পাওয়া যায়। এখন আমি যদি বলি, আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবি CH3COCH3। রশনি বলো তো এটা কি দিবে কিনা এই হ্যালোফর্ম বিক্রিয়া? দিবে। দিবে কেন? কজ এখানে দেখো CH3 যে ভাঙে ভাঙে লিখবা, অ্যাসাইল গ্রুপও আছে, তারপরে CH3C ডাবল বন্ড এদিকে একটা অ্যালকাইল, তার মানে আমি এইটাকেও চিন্তা করতে পারি অ্যাসাইল গ্রুপ হবে, এই দিক থেকেও চিন্তা করতে পারি, যে দিক থেকে চিন্তা করি একটা অ্যালকাইল আরেক পাশে আছে, মানে H বারের জায়গায় আর আছে। আমি যদি এটার কথা বলি দেখো তো, এটাও কি দিবে? দিবে। অ্যাসাইল গ্রুপ আছে, আচ্ছা এটা কি দিবে? না, এটা অ্যাসাইল দিবে গ্রুপ তো আছে কিন্তু এখানে কি নাই, হাইড্রোজেন বা হ্যালোজেন বা নাই। অ্যালকাইল এটা গ্রুপ ঢাকা নেই। ইউনিভার্সিটির পরীক্ষায় আসছে, ডিইউতে এমসিকিউ আসছে, নিজের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে বুঝে থাকলে খুব ভালো। এখন কথা হচ্ছে আমাকে বলেন এটা কি দিবে হ্যালোফর্ম বিক্রিয়া? না। দিবে। দিবে। এটাকে আমরা যদি ধরেন ক্লোরিন দিয়ে অক্সিডাইজ করি বা যে কোনো হ্যালোজেন দিয়ে অক্সিডাইজ করি, এটা অ্যালডিহাইড হবে। অ্যালকোহলকে অক্সিডাইজ করলে হয় অ্যালডিহাইড। কার্বন কয়টা এখানে? দুইটা, তাহলে দুই কার্বনের অ্যালডিহাইড পাইলেন, আর HCl উৎপন্ন হবে। শর্ত কি ছিল? আরেকটা শর্ত যে যাদেরকে হ্যালোজেন দিয়ে জারণ করলে এরকম গঠন পাওয়া যায়। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন আমরা হ্যালোফর্ম বিক্রিয়া সম্পর্কে একটু পড়াশোনা করে নিই। হ্যালোফর্ম বিক্রিয়া কি হয়? আমি ধরেন এই যেটা নিলাম CH3C ডাবল বন্ড, এখানে নিলাম ধরেন Z, তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া বানাবো। হ্যালোফর্ম মানে কি? হ্যালোফর্ম মানে হচ্ছে CHX3। X সমান কি জিনিস? X সমান হচ্ছে আয়োডিন বা ব্রোমিন বা ক্লোরিন। তাহলে আপনি কি চান? ধরেন আপনি চান আয়োডোফর্ম, তাহলে আপনি এখানে কি নেবেন? আয়োডিন নেবেন, তার সাথে একটা ক্ষার নেবেন, সোডিয়াম হাইড্রোক্সাইড বা বেরিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটা ক্ষার নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই CH3 টা বানায় ফেলবে হ্যালোফর্ম, তাহলে কি উৎপন্ন করবে? CHI3। কি উৎপন্ন করবে? CHI3 নাকি? হুম। এই বাকি অংশটা বানাবে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ মানে কি? ZC ডাবল বন্ড O, এন্ড কি আছে এখানে? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না, তাহলে ONA, সোডিয়াম লবণ। কথা বুঝতে পারছেন? আমার কথা বোঝা গেল? হুম। এই যে CH3 ছিল এই অংশে আপনার হাইড্রোজেন রয়েছে একটা, আর বাকিগুলো হয়ে গেছে কি? আয়োডিন দিয়ে কনভার্ট হয়েছে। তাহলে এই জায়গায় কি হবে? ধরেন ওই বাকি হাইড্রোজেন গুলো কি হয়েছে? আসলে হাইড্রোজেন আয়োডাইড হয়েছে না? আর ক্ষার যখন কি থাকবে? ক্ষার যখন আপনার আয়োডিনের সাথে থাকবে তখন সবসময় মনে রাখবেন যে এই আয়োডিনটা বেসিক্যালি এই জায়গায় এটাকে রিপ্লেস করে দিচ্ছে, হাইড্রোজেন গুলাকে। আর এই ক্ষারের হাইড্রোক্সিল কি বানাবে? কি বানাবে ক্ষারের হাইড্রোক্সিল? পানি বানাবে না, সরি, কারণ ক্ষারের হাইড্রোক্সিলের ব্যাপারটা হচ্ছে এরকম, আমার এখানে আছে তোমার ZC ডাবল বন্ড, তাহলে ক্ষারের এই NaO অংশটা চলে আসবে।
এই অংশটা আর এই যে ZC ডাবল এটা হচ্ছে দেখেন লবণ। কথা বোঝা গেল? তাহলে এইচটা কই গেছে? এই এইচটা হচ্ছে যে দেখেন CHI3। তাহলে বাকি যে তিনটা হাইড্রোজেন, এই তিনটা হাইড্রোজেনের আয়োডিন মিলে কি হয়েছে? 3 হাইড্রোজেন আয়োডাইড। তো ব্যালেন্সার করলাম না আমরা? এভাবেই থাকলো। এখন কথা হচ্ছে উপরে যেটা লিখলাম সেটা এই যে ইথানলকে আমরা ক্লোরিন দিয়ে কি করছি? অক্সিডাইজ করছি, করে অ্যালডিহাইড বানাইছি। এটা বেসিক্যালি ক্লোরোফর্মের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। সেটা কি? সেটা হচ্ছে যে ইথানল, এটাকে শুরুতে ক্লোরিন দিয়ে অক্সিডাইজ করে বানানো হয় হচ্ছে কি, সরি CH3CHO। এটা বানানো হলো, তার সাথে উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই CH3CHO মানে আমি লিখতে পারি CH3C ডাবল বন্ড H, তাই এটার সাথে আমি দিলাম ক্লোরিন, তার সাথে আমি ক্ষার দিলাম হচ্ছে ধরো কথার কথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটু পরে টের পাবা। তাহলে আলটিমেটলি কি হবে দেখো, এই অংশটা বানাবে কি? ক্লোরোফর্ম, কজ আমি এখানে ক্লোরিন ইউজ করছি CHCl3। তাহলে এই তিনটা হাইড্রোজেনের ক্লোরিন মিলে বানাবে কি? HCl। আচ্ছা, তাহলে এই অংশটা কি বানাবে? লবণের, মানে এই লবণ বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট। এন্ড ক্যালসিয়ামের যোজনী 2, কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, এই অংশটা যেটা এটার যোজনী কিন্তু 1, তাহলে এটা লাগবে কয়টা? 2টা। তার মানে HCO, কিন্তু সল্ট মানে কি ধরেন HC ডাবল ও, দেন তার সাথে কি আসবে? একটা ধাতু আসবে। এখন এই ধাতুর যোজনী 2, তাহলে এটা লাগবে 2টা, তার মানে HC ডাবল ও 2 ক্যালসিয়াম। কথা বোঝা গেল? জি। আমি মুইসা ফেলছি ভুল করে, দেখি ব্যাক করা যায় সামহাও। আচ্ছা, আচ্ছা আমরা ক্লোরোফর্ম পাইলাম, ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু কথা হচ্ছে ক্লোরিন আর এই যে এখানে আমি কেন সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডই কেন নিতে হবে? কারণ হচ্ছে আসলে আমার একটা হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য কি কি লাগে, আমার একটা কি কি লাগে, আমার হচ্ছে যে এখানে একটা এরকম স্ট্রাকচার বিশিষ্ট যৌগ লাগে, একটা হ্যালোজেন লাগে, আর একটা ক্ষার লাগে, রাইট? আচ্ছা, আমি যেটা করতে পারি, আমরা হচ্ছে ব্লিচিং পাউডার CaOClCl, ছোটবেলা 9-10 একটা বিক্রিয়া করছেন, ব্লিচিং পাউডারকে 40°C তাপমাত্রায় আর্দ্র বেশিত করলে সেটা কি বানায়? সেটা ক্লোরিন গ্যাস আর পলিচুন উৎপন্ন করে। পলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে ব্লিচিং পাউডারের মতো একটা সস্তা কেমিক্যালস দিয়ে আমি চাইলে ক্লোরিন এবং পলিচুন দুইটাই উৎপন্ন করতে পারি, আমার আলাদা করে কোনোটাই কিনা লাগবে না। তাহলে তার সাথে আবার দেখেন ক্লোরিন উৎপন্ন হয়েছে, আবার অ্যালডিহাইড যেটা আছে, এই যে এই স্ট্রাকচার, এটার চাইতে ইথানলের দাম কম। তাহলে ইথানল কেন যদি ক্লোরিনের সাথে দিয়ে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, তাহলে আমি সরাসরি ক্লোরোফর্ম পাবো। তাহলে আমি কি সস্তার 3 অবস্থা হয়ে গেল না? সস্তায় সবকিছু পেয়ে গেলাম। কথা বোঝা গেল? জি ভাইয়া। ওকে, এইগুলো ক্লোরোফর্ম। এবার ক্লোরোফর্ম থেকে কিছু মজার মজার রিঅ্যাকশন দেখতে হবে, যেটা কিনা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসছে। আমি ক্লোরোফর্মকে এইভাবে লিখলাম, দেখো H প্লাস তার সাথে দিলাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড মানে HNO2। তাহলে OH আর H মিলে কি বানাবে? পানি। তাহলে কি উৎপন্ন হবে? CCl3NO2। এটার নাম কি? কাঁদুনি গ্যাস না? ট্রাইক্লোরো নাইট্রো, এর নাম কি? কাঁদুনি গ্যাস না? হ্যাঁ, ক্লোরোপিক্রিন। হুম, জি ভাইয়া। এর একটা নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। হ্যাঁ, আচ্ছা, তার সাথে উৎপন্ন হবে পানি। ওকে, আচ্ছা, এটাই কাঁদুনি গ্যাস। এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসছিল, নিচের কোনটি কাঁদুনি গ্যাস এরকম টাইপের, বা কাঁদুনি গ্যাসের সংকেত এরকম কিছু একটা আসছিল। ফাইন, এবার দেখ, ভাইয়া এইটা আর কাঁদানে গ্যাস দুইটা কি আলাদা? ওই একই জেলাও সেই কদু। কাঁদানে গ্যাস, কাঁদুনি গ্যাস। কাঁদুনি গ্যাস নাম দিয়েছে কেন? এমন গ্যাস যেটা দিলে পরে কান্না আসে, কান্দন আসে, এই জন্য নাম দিয়েছে কাঁদুনি গ্যাস বা কাঁদানে গ্যাস। আচ্ছা, এটা তার সাথে আমি যদি সিলভার অ্যাড করি, তাহলে আমরা সেখান থেকে কি পাই? অ্যালকাইন পাই প্লাস সিলভার ক্লোরাইড। এই অ্যালকাইন পাইলাম কোত্থেকে? ক্লোরোফর্ম থেকে, ঠিক আছে। আচ্ছা,
এই দুইটা বিক্রিয়া একটু পড়বি। আরেকটা জিনিসের সংকেত তোর একটু পড়বি, ক্লোরিটোন বা ঘুমের ঔষধ। এই ক্লোরিটোন ঘুমের ঔষধ হিসেবে ব্যবহার করে, এটা একটু পড়বি তোরা নিজেরা। আচ্ছা, এটা তো দেখাই দিই ক্লোরিটোন কেমনে হয়। CH3C ডাবল বন্ড ও CH3, কার্বন অক্সিজেন ডাবল বন্ডে কার্বন থেকে অক্সিজেন মোর ইলেকট্রন নিতে, অক্সিজেন বন্ড ইলেকট্রন নিজের দিকে টানে, ডেল্টা মাইনাস, কার্বনটা ডেল্টা প্লাস। ক্লোরোফর্মের মধ্যে আমি যদি লিখি এটাকে HCCl3, Hটা প্লাস হলে CCl3টা মাইনাস, তাহলে এখন CCl3 কার দিকে আকৃষ্ট হবে? কার্বনের দিকে, কারণ কার্বনটা প্লাস। তাহলে এখন লিখতে পারি CH3 কার্বন, এদিকে একটা CH3 আছে, নিচের দিকে CCl3 যদি যুক্ত হয়, তাহলে দেখ কার্বনের পক্ষে কি আর অক্সিজেনের সাথে ডাবল বন্ড রাখা সম্ভব না সিঙ্গেল বন্ড রাখতে হবে এখন? কারণ তো 5টা হয়ে যাবে না ডাবল বন্ড রাখলে, সিঙ্গেল বন্ড। তাহলে অক্সিজেনের সাথে যে পাই বন্ডটা ছিল, এখন কার্বন কি বলবে যে পাই বন্ডের ইলেকট্রন তুই নিয়ে যা, আংশিকটাই না আমারে প্লাস করতেছিস, নিলে পুরোটাই নেই, কারণ আমার তো সাপোর্ট দেওয়ার জন্য CCl3 আসছেই। তাহলে OH হয়ে যাবে তখন। এটার নামই হচ্ছে ক্লোরিটোন বা ঘুমের ঔষধ, মনে থাকবে। এবারে গ্রিগনার বিকারক, নিচের কোনটি গ্রিগনার বিকারক? ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, ডিইউ প্রশ্ন। RMGX, আমি কিন্তু গ্রিগনার বিকারক সম্পর্কে আগেই বলছি অ্যালকেনের প্রস্তুতিতে, মনে আছে? গ্রিগনার বিকারকের এই আরটা হচ্ছে মাইনাস আর MgX টা হচ্ছে প্লাস। ওকে, তাহলে গ্রিগনার বিকারকের আর হচ্ছে মাইনাস, MgX হচ্ছে প্লাস। তাহলে এখন এর সাথে আমরা যেটা করব, আমরা একটা ধর কার্বন অক্সিজেন ডাবল বন্ড বিশিষ্ট যৌগ নিব, বাট এখানে এটা হাইড্রোজেন হতে পারে, অ্যালকাইল হতে পারে, এটা হাইড্রোজেন হতে পারে, অ্যালকাইল হতে পারে। ওকে, তো আমি অ্যালকাইল দুটোকে ভিন্ন রকম বোঝানোর জন্য আমি বললাম এটা হচ্ছে আর প্রাইম, এটা ডাবল প্রাইম। ঠিক আছে, আচ্ছা। তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ডের জন্য অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বনটা ডেল্টা প্লাস। তাহলে এখন গ্রিগনার বিকারকের নেগেটিভ অংশ কোনটা? এই যে আর অংশটা, এটা যাবে কার কাছে? এটা যাবে হচ্ছে কার্বনের কাছে। তাহলে আমরা পরের স্টেপে যে কি দেখতে পাবো, যে আর, আমি আবার এই পেজটা লিখি তাহলে সুবিধা হবে। CH3 না, অ্যালকাইলি ধরি। ঠিক আছে, প্রাইম দিলাম এই পাশে, সরি, আর ডাবল প্রাইম বা H। কার্বন অক্সিজেন ডাবল বন্ডে অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বন হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে গ্রিগনার বিকারকের আরটা আসবে কার্বনের কাছে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাবো? আর বা H, মানে আর প্রাইম বা H, সি ও মাইনাস, আর এখানে আর বা H থাকবে মানে ডাবল প্রাইম, আর এখানে হচ্ছে এই গ্রিগনার বিকারকের আরটা এসে জোড়া লাগবে কার্বনের সাথে। তাহলে MgX টা চলে যাবে কার কাছে? MgX টা চলে যাবে হচ্ছে OH এর কাছে। এটা হচ্ছে MgX টা প্লাস, দুইটা মিলে একসাথে। তাহলে এটাকে যখন যদি আমি পানি দিয়ে আদ্য বিশ্লেষণ করি, তার মানে H আর OH, H টা প্লাস, OH টা মাইনাস। তাহলে H টা যদি প্লাস, OH টা মাইনাস হয়, তাহলে এই H প্লাস OH টা মাইনাস, রাইট? তাহলে এই H প্লাসটা MgX এর জায়গায় দখল করবে। তার মানে আমি এখান থেকে কি পাবো দেখ, আর প্রাইম বা H, সি OH, আর ডাবল প্রাইম বা H, আর। তার মানে এটা অ্যালকোহল পেলাম আমরা এখান থেকে, তাই না? তার সাথে কি হবে, এই OH টা MgX এর সাথে জোড়া লাগবে, তার মানে MgX, আর এখানে একটা OH, তাহলে একটা অ্যালকোহল পাইলাম। এখন কথা হচ্ছে, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রিগনার বিকারকের সাথে নিচের কোনটির বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে? তোরা কি আসছিস না চলে গেছিস? ও আসছিস। এখন দেখ, গ্রিগনার বিকারকের সাথে নিচের কোনটিকে বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে? ঠিক আছে, হামজা বলছে ভাই নেট প্রবলেম করতেছে, কথা ঠিক মতো বুঝতেছি না, কানেকশন চলে যাচ্ছে। আচ্ছা, এখন দেখ, আমি যদি চাই এটাকে 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে চাই, তার মানে এই যে একটা অ্যালকেল, এই বেটার তো গ্রিগনার বিকারক থেকে আসবেই। তাহলে এই যে যৌগটা, এই যৌগটাতে দুইটা অ্যালকেলের মধ্যে যে কোনো একটাকে অ্যালকেল রাখলেই তো 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেল নাকি? কারণ এই একটা অ্যালকেল আছে, আর একটা অ্যালকেল হলেই যৌগটা 2 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে 2 ডিগ্রি অ্যালকেল কখন পাবো? যখন এই আর প্রাইম অথবা আর ডাবল প্রাইম থাকবে যৌগটাতে, কোনো একটা থাকবে। বাট যদি বলি 3 ডিগ্রি, তার মানে কি? 3 ডিগ্রি মানে আমার যে এই যে যৌগটা, এই যে কার্বনিল যৌগটা, এই যৌগটার মধ্যে কি থাকা লাগবে? দুইটা অ্যালকেল থাকা লাগবে। যদি বলো 1 ডিগ্রি, তাহলে দুইটা হতে হবে হাইড্রোজেন। কথা বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে আমি বলতে পারি এখান থেকে, দেখো আমি যেটা বলতে পারি, যে গ্রিগনার বিকারক প্লাস HCHO, তার মানে দুইটা বিক্রিয়া পাবো 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার বিকারক প্লাস RCHO 2 ডিগ্রি অ্যালকোহল,
গ্রিগনার বিকারক প্লাস RCOR 3 ডিগ্রি অ্যালকোহল। আরেকটা জিনিস মনে রাখবা, গ্রিগনার বিকারক প্লাস কার্বন ডাই অক্সাইড কার্বক্সিলিক অ্যাসিড। এখান থেকে ডিউর পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। এখন আমরা অ্যালকোহলের প্রস্তুতি দেখে ফেললাম, তাহলে অ্যালকোহলে চলে যাই। এবার অ্যালকোহলে যেটা শিখবো আমরা, অ্যালকোহলের অক্সিডেশন নিয়ে একটু কথা বলি। তো অ্যালকোহলের অক্সিডেশন বুঝতে হলে আগে আমাকে বুঝতে হবে যে অ্যালডিহাইডের রিডাকশন, ঠিক আছে, অ্যালডিহাইড বা কিটোন রিডাকশন বা কার্বনিল যৌগের রিডাকশন। ধরেন একটা কার্বনিল গ্রুপ, কার্বন অক্সিজেন ডাবল বন্ড বিশিষ্ট এই গ্রুপ, এই গ্রুপটাকে এখন আমি হচ্ছে বিজারণ করব। তার মানে এই গ্রুপের মধ্যে আমি কি সংযোজন করব? এই গ্রুপের মধ্যে জায়মান হাইড্রোজেন বা ন্যাসেন্ট হাইড্রোজেন সংযোজন করব। তাহলে হাইড্রোজেন কোথায় সংযোজন হবে? এখানে দেখো কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড, এখানে একটা পাই বন্ড আছে, পাই বন্ডের সংযোজন হবে। তাহলে কার্বনের এবং অক্সিজেনের যে ডাবল বন্ড আছে, পাই বন্ডটা ছুটে যাবে। পাই বন্ডটা ছুটে গেলে কি হবে? এই কার্বনের একটা হাত খালি আমি একটু হলুদ কালি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এর একটা হাত খালি আর এই অক্সিজেনের একটা হাত খালি, তো দুই হাতে দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম। কথা বুঝতে পারছো? এই প্রজ্ঞা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে এখন আমি যদি বলি যে এখানে ছিল তোমার হচ্ছে CH3 আর এখানে ছিল H, তাহলে আমার এই যৌগটা কি ছিল? CH3H নাকি? হুম। এটা তো বিজারণ করে পাইছেন কাকে? অ্যালডিহাইড কি বিজারণ করে পাইছেন 1 ডিগ্রি অ্যালকোহল। ভালো কথা। আপনি যদি এবার বিজারণ যেই প্রসেস, জারণ ঠিক তার উল্টা প্রসেস। তাহলে আপনি যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করেন, জারণ করেন মানে জায়মান অক্সিজেন সংযোজন করেন তার মধ্যে, তাহলে কি হবে বলেন? এই যে হাইড্রোজেনটা জোড়া লাগছিল বিজারণের ফলে, এই হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে বানাবে পানি। তাহলে এই যে অক্সিজেনের হাত খালি, কার্বনের হাত খালি জোড়া লেগে হবে অ্যালডিহাইড। বুঝাতে পারছি আমি আপনাদেরকে? হুম। জি স্যার। তাহলে এখানে যদি একটা মিথাইল গ্রুপ দিয়ে দিতাম আমি, তাহলে এটা তো কিটোন, তাহলে এখানে একটা মিথাইল গ্রুপ হইতো। তার মানে 2 ডিগ্রি অ্যালকোহলকে আপনি যদি এটা যদি 2 ডিগ্রি অ্যালকোহল হইতো, চিন্তা করেন একটু, যদি দুইটাই মিথাইল হইতো, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যেত? কিটোন পাওয়া যেত না? জি। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে পাওয়া যায় কি? 1 ডিগ্রি অ্যালকোহল এলডি। অক্সিডেশন করবেন, পাবেন অ্যালডিহাইড। রিডাকশন করবেন অ্যালডিহাইডকে, পাবেন কি? মানে অ্যালডিহাইডের সাথে কিন্তু পানিও পাওয়া যায়, হ্যাঁ, অ্যালডিহাইডকে রিডাকশন করলে পাওয়া যাবে 1 ডিগ্রি অ্যালকোহল। বাট যদি আমি বলি যে 1 ডিগ্রি অ্যালকোহল না, 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এই অক্সিডেশন প্রসেসে পাবেন কিটোন প্লাস পানি, আর রিডাকশন প্রসেসে কিটোন থেকে কি পাবেন? 2 ডিগ্রি অ্যালকোহল। কথা কি বুঝতে পারছেন আমার? জি ভাইয়া। জি ভাইয়া। আরেকটা জিনিস খুব স্পষ্ট শুনে নেন, 3 ডিগ্রি অ্যালকোহলের কোনো জারণ বিক্রিয়া নাই। কেন নাই বলেন তো? আসলে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি জারণে আমরা কি দেখছি, যে হাইড্রোক্সিল গ্রুপের H আর কার্বনের সাথে যে একটা হাইড্রোজেন বাকি আছে, এই হাইড্রোজেনটা মিলেই তো অক্সিজেনের সাথে মিলে পানি বানাইছে নাকি? হ্যাঁ। 3 ডিগ্রি অ্যালকোহল কি এখানে হাইড্রোজেন হবে না অ্যালকাইল হবে? অ্যালকাইল হবে। অ্যালকাইল হবে। তাহলে তোর হাইড্রোজেন প্রতিস্থাপন হবে না, পানি উৎপন্ন হবে না, 3 ডিগ্রি অ্যালকোহলের কোনো জারণ বিক্রিয়া নাই। মনে থাকবে? জি ভাইয়া। জি। আচ্ছা, এবার দেখ, CH3 OH H H এর একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা যেটা করবো, এটা বলবো আমরা হাইড্রোজেন অপসারণ, মানে এটাকে বলে প্রভাবকীয় হাইড্রোজেন অপসারণ। প্রভাবকীয় হাইড্রোজেন অপসারণ কিভাবে? আমরা এটা যেটা করবো, কপারের উপস্থিতিতে হাইড্রোজেনকে অপসারণ করবো। কোন হাইড্রোজেন? এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন সরবে, তাহলে কি উৎপন্ন হবে দেখ, প্লাস হাইড্রোজেন। এখন আমি যদি এই জায়গায় এই হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল দিতাম, তাহলে এখানে কি পেতাম? মিথাইল পেতাম। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলকে কপার দিয়ে প্রভাবকীয় যদি হাইড্রোজেন অপসারণ করে, তাহলে অ্যালডিহাইড পাওয়া যায়, রাইট? জি। আচ্ছা, আর যদি 2 ডিগ্রি অ্যালকোহলে, তাহলে কি পাওয়া যায়? কিটোন পাওয়া যায়। কিটোন। আচ্ছা, ভালো কথা। এবার আই 3 ডিগ্রি, ঠিক আছে, এরকম হলো। এখন তো আর পানি অপসারণ হবে না, আমরা কি এখানে পানি অপসারণ করছি না হাইড্রোজেন? হাইড্রোজেন। তাহলে আলটিমেটলি এখানে যেটা হবে, কপারের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখান থেকে হাইড্রোজেন যাবে, তিনটা মিথাইলের যে কোনো একটা মিথাইল থেকে একটা হাইড্রোজেন যাবে। তার মানে আমি দেখালাম এরকম CH3C, সরি আমি উল্টা পাল্টা বলতেছি কেন, হাইড্রোজেন অপসারণ, হ্যাঁ ঠিক আছে,
ঠিক তো নাই, ঠিক তো নাই, ঠিক তো নাই। আচ্ছা, এই ক্ষেত্রে হাইড্রোজেন অপসারণের কোনো সুযোগ আছে? দুইটা হাইড্রোজেন কি আছে এই জায়গায়? হুম, একটা হাইড্রোজেন। একটা হাইড্রোজেন আছে না। হাইড্রোক্সিলের, কিন্তু এখানে তো দুইটা হাইড্রোজেন ছিল, যে দুইটা অপসারণ নিলে হাইড্রোজেন অপসারণ হচ্ছে, বাট এই ক্ষেত্রে হাইড্রোজেন অপসারণে পানি অপসারণ হবে। এখান থেকে OH যাবে আর এখান থেকে একটা H যাবে, তাহলে কি উৎপন্ন হবে? পানি পানি কার্বন অপশন। ডাবল বন্ড CH2 আর এখানে CH3। ওকে, আচ্ছা। লুকাস বিকারক কাকে বলে বল? লুকাস রিয়েজেন্ট কাকে বলে? হুম, লুকাস বিকারক কাকে বলে? কেউ পারিস না? মনে নাই আসলে। লুকাস রিয়েজেন্ট হচ্ছে, আচ্ছা লুকাস রিয়েজেন্টের কথা ভুলে যা, লুকাস নামে কেউ নাই দুনিয়ায়। তোদের একজনই মাস্টার, একজনই শিক্ষক, আমি, এছাড়া কোনো শিক্ষক নাই দুনিয়ায়। ধর ব্যাপারটা হচ্ছে, ধর এটা একটা OH অ্যালকোহল, কত ডিগ্রি আমি জানি না, আমি তার সাথে HCl এর বিক্রিয়া করবো, HCl, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের H আর এখানে OH মিলে বানাবে পানি, তাহলে আলটিমেটলি কি উৎপন্ন হবে দেখ, সরি Cl আসবে এখানে একটা। দেখছো আমার থেকে ভালো পারো, তাড়াতাড়ি করে দিতেছ, আমি লিখতে দেরি করতেছি। পানি উৎপন্ন হলো, পানি নিজে একটা নিউক্লিওফিল, এই পানি কি করবে, উল্টা বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিনের জায়গায় OH দিয়ে আবার আগের জায়গায় ব্যাক করবে, তাহলে পানি কি ব্যাক করতে দেওয়া যাবে না, আটকাই দিতে হবে? আটকাই দিতে হবে। কি দিয়ে আটকাবে? নিরোধক দিয়ে। নিরোধকটা কি? জিঙ্ক ক্লোরাইড, বাট অবশ্যই অনাদ্র হইতে হবে। অনাদ্র কেন? কারণ বেটা যদি নিজেই আর্দ্র হয়তো পানি ধরবে কোত্থেকে? অনাদ্র না, অনাদ্র মানে পানি নাই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে গাঢ় HCl হইতে হবে গাঢ়, গাঢ় HCl, তার সাথে আমি কি নিব? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। ওকে, আচ্ছা ভালো কথা, বুঝলাম, ফাইন। কিন্তু কথা হইছে এই যে HCl এবং জিঙ্ক ক্লোরাইড একসাথে নিছি, এটারে একসাথে বলে লুকাস বিকারক বা লুকাস রিয়েজেন্ট। তাহলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড অ্যানহাইড্রাস প্লাস গাঢ় HCl। তাহলে আগে তোদেরকে যদি আমি বলতাম যে এটা হচ্ছে লুকাস বিকারক, তোদের মাথায় ঘুরতে দিলে জিঙ্ক ক্লোরাইডের ব্যাপারটা কি, তাহলে ব্যাক ক্যালকুলেশন করে আসছি, ভালো হয়েছে না? হুম। আচ্ছা, এখন দেখ, এটা কিন্তু অদক্ষিপ্ত হয় যদি অ্যালকোহলটা হয় 2 ডিগ্রি, যদি অ্যালকোহলটা হয় 1 ডিগ্রি, তাহলে নো রিঅ্যাকশন এট রুম টেম্পারেচার, ঠিক আছে? রুম টেম্পারেচারে কোনো রিঅ্যাকশন নেই। অ্যালকোহলটা যদি হয় 2 ডিগ্রি, তাহলে 5 থেকে 10 মিনিটের রিঅ্যাকশন হবে, এবং এই যে একটা অদক্ষেপ পরে বলছি না, অদক্ষেপ উৎপন্ন হবে। আর অ্যালকোহলটা যদি 3 ডিগ্রি হয়, তাহলে ইনস্ট্যান্টলি বিক্রিয়া করে একটা সাদা অদক্ষেপ উৎপন্ন করবে। কথা বোঝা গেল? আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি বুঝে গেলাম, ভালো হয়েছে, বুঝছি। কিন্তু মাঝে মাঝে আমি যদি তোদেরকে এখন জিজ্ঞেস করি, আচ্ছা আমি এখানে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড কেন নিয়েছি, বেটা নিরোধক, তো এরকম নিরোধক তো দুনিয়া আরো কিছু আছে, সালফিউরিক অ্যাসিড কেন নিলাম না? হ্যাঁ, কেন সালফিউরিক অ্যাসিড নিলাম না? তাহলে লুকাস বিকারক হবে না তো, ওই জন্য। যা পাগল, লুকাস বিকারক হবে। ও বললাম না, ধর লুকাস নামে কেউ নাই। তাহলে এখন আপনার আছে নাম শুধু দিয়ে আশিক করতে ভাইয়া। তোদের গত ক্লাসে পড়াইছে সালফিউরিক অ্যাসিড অ্যালকোহলকে নিরোধন করে অ্যালকিন বানায়, হ্যাঁ। তো সালফিউরিক অ্যাসিড নেওয়া যায় তো এই জায়গায়? হ্যাঁ, না, না। ওই জন্য তো লুকাস বিকারক লাগে। এই জন্য জিঙ্ক ক্লোরাইড নিছে লুকাস, জিঙ্ক ক্লোরাইড ছাড়া অন্য কিছু নিলে হইতো, কিন্তু লুকাস মন দেশে তাই নিছে, তাই এটা লুকাস বিকারক হিসেবে চিনে সবাই। অ্যালকোহল শেষ, ফেনল। ফেনল অম্লধর্মী না ক্ষারধর্মী? অম্লধর্মী। ফেনল হচ্ছে অম্লধর্মী। অ্যাসিডিক, ফেনল অ্যাসিডিক, বাট লেস অ্যাসিডিক দেন কার্বক্সিলিক অ্যাসিড। আমি যেহেতু ফেনল একটা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডকে জৈব অ্যাসিডের সাথে তুলনা করতে হবে, সালফিউরিক অ্যাসিডের সাথে তুলনা করা যাবে না, সালফিউরিক অ্যাসিড অজৈব অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা প্রমাণটা কি? আচ্ছা, ফেনল অম্লধর্মী বুঝবো কিভাবে? ফেনল অম্লধর্মী বোঝার উপায় হচ্ছে, আমি যদি ফেনলকে পানিতে দেই, তাহলে এই ফেনল পানিতে যে ফিনেট আয়নে পরিণত হবে,
এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে। হাইড্রোনিয়াম আয়ন বলতে কি আসলে আমরা যেটাকে পানিতে যোগ করছি, পানি হচ্ছে এই যে প্রোটনটা ত্যাগ করছে, প্রোটনটা গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করছে। কথা বোঝা গেল? জি এই যে এটার নাম হচ্ছে ফিনেট আয়ন। আচ্ছা, এই ফিনেট আয়নটা খুবই সুস্থিত। খুব স্থিতিশীল এই ফিনেট আয়ন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখ এই ফেনল ম্যাক্সিমাম সময় ফিনেট আয়ন আকারে বিক্রিয়া করে। তোরা অনেক বিক্রিয়া দেখছিস এর পর্যন্ত অলরেডি, তোরা জানিস যে ফেনল যখনই বিক্রিয়া করে আগে তারা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করতে হয়। তোরা কি রিমা টিমা বিক্রিয়ার নাম শুনছস? হ্যাঁ কি রিমা টিমা না বিক্রিয়া করে কোনটা? রাইমারটাইমেন না। বিক্রিয়া। আমার রিমা টিমা টাইম বিক্রিয়া মানে রাইমারটাইমেন বিক্রিয়া, ওটাই মনে হবে। থাকবে? আচ্ছা, রিমা টিমা মানে রাইমারটাইমেন। এখন কথা হচ্ছে রাইমারটাইমেন বিক্রিয়াতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে, একটা ক্ষার ব্যবহার করে। কোপ বিক্রিয়া পড়ছিস? কোপ বিক্রিয়াতেও ক্ষার ব্যবহার করে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। ম্যাক্সিমাম নামধারী বিক্রিয়া বা বিখ্যাত বিক্রিয়াগুলো সবগুলোর ক্ষেত্রে কি এই ঘটনা ঘটে? সবগুলোর ক্ষেত্রে হচ্ছে আগে এটারে ফিনেটে কনভার্ট করে দেন হচ্ছে বাকি ঘটনা ঘটে। তো আমরা তো বুঝলাম যে ফেনল অম্লধর্মী, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে দুর্বল অম্লধর্মী। কেমনে বুঝবো? আমি নরমালি যদি বলি ফেনল হচ্ছে অ্যাসিডিক, ফেনল হচ্ছে অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, তাহলে অ্যাসিড দেখলো ক্ষারকে, ক্ষার দেখলো অ্যাসিডকে, তাহলে কি হবে বল? লবণ আর পানি। লবণ আর পানি। ভালো কথা। আমি যদি বলি কার্বক্সিলিক অ্যাসিডের কথা, তো লিখলাম কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। তাহলে অ্যাসিড দেখলো ক্ষারকে, ক্ষার দেখলো অ্যাসিডকে, কি হবে? লবণ আর পানি। পানি। পানি ভালো কথা, তাহলে দুটো অ্যাসিড বুঝলাম। কিন্তু ফেনল সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে না, নো রিঅ্যাকশন। বাট আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডের কথা বলি, মানে কার্বক্সিলিক অ্যাসিড মানে CH3COOH, এটা আবার সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে, করে এটা হচ্ছে দেখ, এটাও কিন্তু একটা বেজ, তাহলে কি হবে? লবণ লবণ আর পানি হবে। কিন্তু এই বেসটা দেখ আসলে কোত্থেকে আসছে? এই বেসটা বেসিক্যালি আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড থেকে আসছে। তার মানে এই দুটো মিলে হয় সোডিয়াম বাইকার্বনেট। এটা কি বুঝতে পারছিস? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া গুলো তো লবণ আর এই যে পানি আর লবণ হয়, তো এখানে তো লবণ পানি হয়েছে, তাহলে কার্বন ডাই অক্সাইডটা রয়ে গেছে না, কার্বন ডাই অক্সাইড যাবে কই? পুবে কার্বন যাবে। ডাই অক্সাইড বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো না, এটা চুনের পানি দিলে চুনের পানি ঘোলা করে, এটাই কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া, পরে আর পড়াবো না। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড এবং ফেনল দুইটাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, কিন্তু সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে না বলে ফেনল, তাই এটাকে আমরা বলবো দুর্বল অ্যাসিড। কার থেকে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে দুর্বল অ্যাসিড, মনে থাকবে? এখন ফেনলের প্রস্তুতি দেখবি। ফেনলের প্রস্তুতির মধ্যে সবার আগে আমরা যেটা দেখবো সেটাকে আমরা বলি হচ্ছে মধ্যম তেল থেকে ফেনল উৎপাদন। মধ্যম তেল জিনিসটা কি? মধ্যম তেল জিনিসটা হচ্ছে, তোরা তোদের বইতে 9-10 এর বইতে এরকম একটা ডায়াগ্রাম ছিল জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টারে। কি যা ডায়াগ্রাম ছিল? ডায়াগ্রামে দেখাইছে না যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে বা আংশিক পাতন করে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ইয়া পাওয়া যায়, মনে আছে? আচ্ছা, যদি এরকমই একটা ডিস্টিলেশন আমরা করি বাট উইদাউট অক্সিজেন, অ্যাবসেন্স অফ অক্সিজেন, অক্সিজেন ছাড়া ডিস্টিলেশন করব, এটাকে বলে বিধ্বংসী পাতন। উচ্চ তাপমাত্রায় ডিস্টিলেশন করা হয়, ঠিক আছে? ওই উচ্চ তাপমাত্রায় ডিস্টিলেশন করলে যেটাকে আমরা বলি বিধ্বংসী পাতন, মানে আলকাত্রা, মানে যেটাকে বলে কোল্টার। আলকাত্রার বিধ্বংসী পাতন করলে আলকাত্রাকে যদি বিধ্বংসী পাতন করি, বিধ্বংসী বানান তো হইতেছে না, দ্বারা আমি বাংলা বানান ভুলে গেছি, সিস্টেম করে লিখবো। ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, আর এটা সুন্দর হচ্ছে না? একটু ভাব আসছে না, ইংলিশ ভাব আসছে। ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করলে 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই রেঞ্জে যেটা পাওয়া যায় সেটা বলে মধ্যম তেল, ঠিক আছে? যারা মেডিকেল পরীক্ষা দিবে তাদের জন্য পরীক্ষায় প্রশ্ন আসবে যে মধ্যম তেল কোনটা, গাঢ় তেল কোনটা, লঘু তেল কোনটা, ঠিক আছে? এগুলো তাপমাত্রার রেঞ্জ মনে রাখতে হবে। তাহলে মধ্যম তেলে কি কি থাকে? মধ্যম তেলে থাকে হচ্ছে ফেনল,
ক্রিসল অ্যান্ড ন্যাপথেলিন। ঠিক আছে, প্রথমে যেটা করব আমরা এই যে তিনজনের মিক্সচারের মধ্যে কি দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। তাহলে এটা কি উৎপন্ন করবে, সোডিয়াম ফিনেট। তার মানে কি, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেজ। অ্যাসিড বেজ একজনের একজনের দেখি কি বানাবে, লবণ আর পানি বানাবে। তাহলে এই যে লবণ উৎপন্ন হলো, এটা হচ্ছে অদক্ষিপ্ত হবে। তাহলে এটা যদি অদক্ষিপ্ত হয়, হ্যাঁ, এটা জলীয় মাধ্যমে চলে যাবে। আর বাকি দুটো হচ্ছে আমার কি, অর্গানিক মিডিয়াম। তাহলে জলীয় মাধ্যম একটা মাধ্যম, পানি আর অর্গানিক পানি কি, এই জৈব অংশ আর পানি অংশ তো একসাথে মিলবে না, তাহলে দুইটা লেয়ারে ভাগ হয়ে যাবে। দুটো লেয়ারে ভাগ হওয়ার পরে দেন আমি যেটা করবো, জৈব অংশের যে আমার যে এই ONA মানে সোডিয়াম ফিনেটটা পাইছি, এই সোডিয়াম ফিনেটটাকে এখন আমি যদি হচ্ছে একটা অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করি, তাহলে আলটিমেটলি ফিনল আর সোডিয়াম হাইড্রোক্সাইড, সরি সোডিয়াম সালফেট একটা সল্ট উৎপন্ন হবে। আমি যদি এই হাইড্রোলাইসিসটা অন্যভাবে করতে পারতাম, আমি যদি এখানে কার্বন ডাই অক্সাইড বা পানি দিতাম, মানে কার্বনিক অ্যাসিড ব্যবহার করতাম, সিমিলারলি এখান থেকে আমি ফেনল আর হচ্ছে সোডিয়াম কার্বনেট পাইতাম। ঠিক আছে, এই গেল হচ্ছে মধ্যম তেল থেকে ফেনল উৎপাদন। ওকে ফাইন। এখন কথা হচ্ছে দেখ, যেটা আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কিউমিন পদ্ধতিতে ফেনল উৎপাদন, কিউমিন ফেনল উৎপাদন। ঠিক আছে, এটার জন্য প্রথমে যেটা করতে হবে, কিউমিন বানাইতে হবে। কিউমিন জিনিসটা কি, কিউমিন জিনিস হচ্ছে এই জিনিসটা, এটাকে বলে কিউমিন। এটাকে কি বলে, কিউমিন। এন্ড কিউমিন তো সরাসরি পাওয়া যায় না, কোত্থেকে বানাইতে হয় কিউমিন, কিউমিন হচ্ছে বেনজিন থেকে বানাইতে হয়। কেমনে বেনজিন থেকে কিউমিন বানায়, বেনজিনের সাথে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে প্রোপিনের বিক্রিয়া ঘটায়। আচ্ছা, বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়া ঘটালে কি করে ওই কিউমিন হয়, কারো কি আইডিয়া আছে? কারো আইডিয়া আছে? দেখ, ফসফরিক অ্যাসিড অ্যাসিড, অ্যাসিড কি দিবে, প্রোটন। তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, এটার সাথে প্রোটন যুক্ত হবে। মানে এই প্রোটনটা আসবে, দেখ এখানে দুইটা কার্বন আছে, দুইটা কার্বনের মধ্যে যার কাছে হাইড্রোজেন বেশি, প্রোটনটা তার কাছে যাবে না? মার্কোনিকভ নীতি গতকাল কি পড়াইছি তোদেরকে, ভুলে গেছিস? তাহলে না। কি হবে দেখ, CH3 CH CH2, এখন H প্লাস এর তো ইলেকট্রন নাই, তাহলে এই যে কার্বনটা যার কাছে হাইড্রোজেন বেশি, সে কি করবে, পাই বন্ডের ইলেকট্রন দুইটা নিজের কাছে নিয়ে নিবে, নিয়ে সে হাইড্রোজেনের সাথে বন্ড করবে। তাহলে এই কার্বনটা প্লাস হয়ে যাবে না? কি হবে? তাহলে এইটাই কি, অ্যালকাইলেশন বিক্রিয়ার কি, অ্যালকাইল প্লাস ইলেকট্রোফাইল। তাহলে এই যে এটাই তো জোড়া লাগছে কি বেনজিনে, তাহলে বুঝতে পারছিস? বোঝা যায়নি? ভাই আরেকবার। এই যে দেখ, এইটুক বুঝছিস যে এটা যে হলো একটা কার্বোক্যাটায়ন। হ্যাঁ। তাহলে এই কার্বোক্যাটায়নের কার্বনটা প্লাস, তো তাহলে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটার পর সরাই দিবে এই কার্বনটা, এই যে প্লাস কার্বনটা হাইড্রোজেনের জায়গা দখল করবে। তাহলে দেখি যে CH3 প্লাস কার্বন এখানে CH3, তাহলে যে H প্লাসটা বের হয়ে গেল, বের হয়ে কই যাবে, এই যে ফসফরিক অ্যাসিড প্রোটনটা দিছে না, তাহলে ফসফরিক অ্যাসিড একটা প্রোটন কম হইছে, তো এটা সেটা দখল করবে, মানে এটা জায়গাটাকে সাপ্লিমেন্ট হিসেবে থাকবে এই জায়গায়। তাহলে কিউমিন পাইলাম। হুম। আচ্ছা, আমি তো বানাবো ফেনল, কোত্থেকে, কিউমিন থেকে। তাহলে কিউমিন হচ্ছে এই জিনিসটা, ফেনলের মধ্যে অক্সিজেন আছে, কিউমিনে কোনো অক্সিজেন আছে আদৌ নাই। তাহলে এটা কি করবো, অক্সিডাইজ করবো। তাহলে অক্সিডাইজ করলে কি পাবো, অক্সিডাইজ খুলে দেখে এরকম কিছু একটা পাওয়া যায়। এটা কার্বক্সিলিক অ্যাসিড পাইলাম না, জি। কার্বক্সিলিক অ্যাসিড পাইছি না, এই কার্বক্সিলিক অ্যাসিড পাইছি না, জি ভাইয়া। গাধা। ভাইয়া না, তার মানে পারি না। দেখ, এটা হচ্ছে, এটাতে আমি এক শর্ট করে CWH লিখছিলাম, কিন্তু CWH মানে এটা CWH যদি আমি এভাবে লিখিও, তাইলেও কোনোদিন এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলা যাবে না। কারণ দেখ, এখানে মিথাইল মিথাইল মিথাইল, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, তো কার্বক্সিলেট হইতে হলে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড হইতে হবে না? তো কার্বনের কি তখন 5টা হাত হবে নাকি? তো এটা কি কার্বক্সিলিক অ্যাসিড হয়? না। 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 তাহলে এটা কি, যেটা আমরা লিখছি এখন বোর্ডে, ওটা কি?
কিউমিন অক্সিডাইজ করে কি পেলাম? এটার নাম কি বল? যেটা লিখলাম এখন বোর্ডের নাম কি? হাইড্রোজেন পারঅক্সাইড না? জি তাহলে এটার নাম কি বল? মিথাইল পারঅক্সাইড। জি তার মানে দেখ এখানে একটা হাইড্রোজেন আর এখানে কিউমিন, যদি দুই পাশে দুইটা হাইড্রোজেন থাকতো তাহলে বলতাম হাইড্রোজেন পারঅক্সাইড। যদি মানে এই যে অক্সিজেন অক্সিজেন যে বন্ড, এই বন্ডের যদি দুই পাশে তোর হাইড্রোজেন থাকতো তাহলে বলতাম হাইড্রোজেন পারঅক্সাইড, অথবা দুই পাশে কিউমিন থাকলে বলতাম কিউমিন পারঅক্সাইড। বাট এখানে তো হাইড্রোজেন আছে আবার কিউমিন আছে, তাহলে এটা কি হাইড্রোজেন পারঅক্সাইড বলা যাচ্ছে না, কিউমিন পারঅক্সাইড বলা যাচ্ছে না। তাহলে কি করবে, একটু চালাকি করে বলবো কিউমিন হাইড্রো পারঅক্সাইড। হাইড্রোকিউমিন। এখন হাইড্রোকিউমিন কেন বলা যাবে না? কারণ অ্যালফাবেটিক্যালি সি আগে হাইড্রোজেন পরে, মনে থাকবে? হুম। আচ্ছা, তাহলে এখন দেখ এটা যদি হয়ে থাকে তাহলে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা এটাকে কনডেন্স করব একটা অ্যাসিডিক মিডিয়াতে, প্রোটনের উপস্থিতিতে কনডেন্স করব, তাপমাত্রায় হিট দিলে কি হবে, এটা আলটিমেটলি এই যে ওই অংশটা, আমি একটু হলুদ কালার ইউজ করি, ওই অংশটা থেকে যাবে, সরি এই ওই অংশটা থেকে যাবে, আর বাকি অংশটা হলুদ, বাকি এই যে এই অংশটা, এই অংশটা বের হয়ে যাবে এখান থেকে। তাহলে কি উৎপন্ন হবে দেখ, বেনজিন, বেনজিনের সাথে ওইচটা থেকে যাবে, আর বাকি অংশটা বানাবে CH3CO CH3। এই হলো ফেনল। ঠিক আছে, ভালো কথা গেল। এবার আয় ফেনলের বিক্রিয়া, ফেনলের রিডাকশন দেখবো শুরুতে। এই রিডাকশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফেনলে OH আছে। আচ্ছা, ফেনলের নাম ফেনল কেন ব্যাখ্যা করছিলাম? না। বেনজিনের একটা বাণিজ্যিক নাম হচ্ছে ফিন। তাহলে আমি কি করছি, বেনজিনে একটা অ্যালকোহল নিয়ে আসছি, অ্যালকোহলের হলো, তাহলে ফিন যোগ করলে কি হয়, ফেনল। এটার নাম এভাবে আসছে ফেনল। ঠিক আছে, আচ্ছা এখন দেখ এই যে ফেনল পাইছি, এই ফেনলটার মধ্যে যদি আমি এখন হাইড্রোজেন সংযোজন করি, আমি হাইড্রোজেন সংযোজন করব, ক্যাটালিস্ট হচ্ছে নিকেল। তাহলে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করলে হাইড্রোজেন কোথায় সংযোজিত হয়, কার্বন কার্বন ডাবল বন্ডে। তাহলে এখানে দেখ কার্বন কার্বন ডাবল বন্ড আছে, প্রতিটা কার্বনে কিন্তু একটা করে হাইড্রোজেন অলরেডি আছে, আছে না? এন্ড ডাবল বন্ড ভেঙে যাওয়ার মানে কি, আমি যদি বলি ডাবল বন্ড ভেঙে যেত, এটা ভাঙছে, এটা ভাঙার মানে এই কার্বন এবং এই যে নিচের কার্বন, এই দুজনের মধ্যে কি হবে, একটা একটা করে হাত খালি হবে, তাহলে এখান থেকে একটা করে হাইড্রোজেন বসবে। এখন ডাবল বন্ড আছে তিনটা, তাহলে হাইড্রোজেন লাগবে তিনটা, তাহলে আলটিমেটলি কি পাবি, আলটিমেটলি যেটা পাবি সেটা হচ্ছে সাইক্লোহেক্সানল। তার মানে প্রতি কার্বনে দুইটা করে হাইড্রোজেন চলে আসবে। আমি সবগুলা লিখে দিচ্ছি, বোঝা যাচ্ছে? আচ্ছা, বাট যদি আমি এই ফেনলকে এখন জিঙ্ক দিয়ে রিডাকশন করি, জিঙ্ক কি করবে, এই অক্সিজেন নিয়ে পালাবে। তাহলে জিঙ্ক যদি অক্সিজেন নিয়ে পালায় তাহলে কি বাকি থাকবে বল, এইচ থেকে যাবে, মানে বেনজিন পাওয়া যাবে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। জিঙ্ক তবে ডাস্ট করে দিতে হবে। ডাস্ট কেন, চূর্ণ চূর্ণ করে দিতে হবে। সবসময় মাথায় রাখবা, সারফেস এরিয়া যত বেশি রিঅ্যাকশনের রেট তত বেশি, সারফেস এরিয়া যত বেশি রিঅ্যাকশনের রেট তত রিঅ্যাকশনের রেট তত বেশি। ওকে, মনে থাকবে? জি ভাই কই তোরা আসিস? জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। কোপ বিক্রিয়া, ফেনল তার সাথে যদি নেই সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপন্ন করবে সোডিয়াম ফিনেট, লবণ আর পানি। ফেনল যদি অর্থপেরা নির্দিষ্ট হয়, সোডিয়াম ফিনেটও অর্থপেরা নির্দিষ্ট হয়। তাহলে সোডিয়াম ফিনেটের মধ্যে যদি এখন আমি কার্বন ডাই অক্সাইড সংযোজন করি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রশম ইলেকট্রোফিল, তাহলে কার্বন ডাই অক্সাইড অর্থ পজিশনে যেয়ে বসবে। কিভাবে বসবে অর্থ পজিশনে, COOH আকারে বসবে, যেমন সালফার ট্রাইঅক্সাইড সালফোনেশন বিক্রিয়া যেভাবে বসতো, এটাকে আমরা বলতে পারি সোডিয়াম স্যালিসাইলেট। এখানে যেটা হয়, প্রোটন এক্সচেঞ্জ হয়, সোডিয়ামটা এই এইচ এর জায়গায় আসে, এইচটা সোডিয়ামের জায়গায়, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাই, OH COONA। তাকে আমরা যদি এখন HCl দিয়ে বিক্রিয়া করে, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, OH
COOH, এটা বলে স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে কোপ বিক্রিয়ার প্রোডাক্ট। আচ্ছা, এখন এই স্যালিসাইলিক অ্যাসিডের দেখ এই যে OH আছে, আচ্ছা এখানে একটা জিনিস তোদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়াতে প্রেসার টেম্পারেচার মানে 125 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 থেকে 7 ATM চাপ, এই জিনিস একটু ক্রস চেক করতে হবে, দেখে নিবি। এটা হচ্ছে আমাদের ফেনল। আমি এটাকে যেটা করব ইথানোইক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করব। ইথানোইক অ্যানহাইড্রাইড হচ্ছে দেখতে এরকম। তাহলে ইথানিক অ্যানহাইড্রাইড এই সমান দুই ভাগে ভাঙে, বাট সমান দুই ভাগে ভাঙতে পারে না, এটা অপ্রতিসম। তো এই অংশটা একসাথে হবে, এই অংশটা একসাথে হবে। এই অংশটা হচ্ছে প্লাস, এই অংশটা মাইনাস। আর ফেনলের OH এর এই অংশটা মাইনাস, এটা প্লাস। তাহলে প্লাস মাইনাস এক্সচেঞ্জ কর, কি পাবি? তাহলে প্লাস মাইনাস এক্সচেঞ্জ করলে পাবি OC ডাবল বন্ড OCH3, COOH and CH3 COOH। এই যৌগটার নাম হচ্ছে অ্যাসপিরিন, যেটা কিনা মাথা ব্যথার ওষুধ হিসেবে আমরা খাই। তোর কি আসিস না চলে গেছিস? আসি ভাইয়া। আমি তো কারো কথা শুনতে পাচ্ছি না, আমার কথা কি শুনতে পাচ্ছিস? আসি তো ভাইয়া। হ্যালো, হ্যালো, জি ভাইয়া। হ্যালো। আচ্ছা আমি না কারো কথা শুনতে পাচ্ছি না, ঘটনা কি হলো? শুনতে পাচ্ছি এবার। জি ভাইয়া। কাহিনী হচ্ছে আমার ল্যাপটপের চার্জ 20% এর কম হয়ে গেলে অটোমেটিক জুমের সাউন্ড অফ করে দেয় ল্যাপটপ। এই বেশি চালাক হলে তা হয় আর কি। অনেকদিন পরে ঘটনা ঘটছে, যেন হঠাৎ করে বলি কি হলো রে, কি হলো, পরে বুঝলাম যে আচ্ছা ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, চার্জ লাগাইছি। এন্ড দেখ, তাহলে এই হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিনের সংকেত আসে পরীক্ষায়, নিচের কোনটি অ্যাসপিরিন? অ্যাসপিরিন কোন বিক্রিয়া বানায়? কোপ বিক্রিয়া বানায়। ভালো কথা। আমরা যদি একটা কাজ করি, আমরা হচ্ছে OH আছে, এই OH এর মধ্যে যদি আমরা নাইট্রেশন ঘটাই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি, তাহলে বল একবার হবে কোথায়? অর্থতে নাইট্রো গ্রুপ ঢুকবে, আরেকবার প্যারাতে। এই যে সব পারিস তোরা, তোদেরকেই খুঁজছে বাংলাদেশ। আমি যেটা করবো প্যারা প্রোডাক্টটাকে নিব, এই প্যারা প্রোডাক্টটাকে এখন রিডাকশন করব টিন আর HCl দিয়ে। টিন আর HCl দিলে তাদের বিক্রিয়া থেকে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হয়। টিন আর HCl এর জার্মান হাইড্রোজেন যেটা করে নাইট্রোকে বানায় দেয় NH2, হাইড্রোজেন ঢুকাও অক্সিজেন বাইর করো। তাহলে কি হবে দেখ, OH নাইট্রোজেন থেকে অক্সিজেন বাইর করে দেয়, হাইড্রোজেন ঢুকাই দেয়। তাহলে কি পেলি? প্যারা অ্যামিনোফেনল। এটার নাম কি? প্যারা অ্যামিনোফেনল। তাহলে এই প্যারা অ্যামিনোফেনল যেটা আছে OH প্যারা অ্যামিনোফেনল, এটাকে আমি যেটা করতে পারি নাইট্রোজেনটাকে দুই ভাবে লিখতে পারি, H এ পাশে H। আমি যদি বলি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে আমি যে কোনো একটা বন্ডকে পোলার চিন্তা করলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। আবার এর সাথে আমি ইথানোইক অ্যানহাইড্রাইডকে বিক্রিয়া করাবো। তাহলে দেখ এটা একসাথে, এটা একসাথে, এই অংশটা প্লাস, এই অংশটা মাইনাস। তাহলে এই প্লাস অংশটা কি করবে? হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দেবে। আলটিমেটলি আমরা কি পাবো? OH NHCOCH3, that is প্যারাসিটামল। আর কি পাবো? CH3 COOH। বুঝতে পারছি? জি ভাই। ওকে, এবারে শনাক্তকরণ। শনাক্তকরণ বিক্রিয়া যেটা হয়, শনাক্তকরণ বিক্রিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কিনা বইতে পরীক্ষা আসছে, প্রশ্নটা ছিল এরকম যে একজন বাগানের মালিক বাগান সংরক্ষণের জন্য ফেনল ব্যবহার করে, তার কাছে একটা কোটা আছে, কোটার মধ্যে ফেনল আছে, সে কিভাবে শিওর হবে এটা ফেনল? তার মানে তার ইনডাইরেক্টলি জিজ্ঞেসে ফেনলকে আমরা শনাক্ত করি নাকি? কি দিয়ে শনাক্ত করে ফেনল? ফেরিক ক্লোরাইড সলিউশন দিয়ে। কি সলিউশন? ফেরিক ক্লোরাইড সলিউশন। বাট এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, ফেনলটাকে ইথানলে ডিজলভ করে নিতে, ইথানলে দ্রবীভূত করে নিতে। এটা বইতে কোথাও লেখা পাবে না, ইথানলে দ্রবীভূত করে নিতে হবে। এই ফেনলটাকে ইথানলে দ্রবীভূত করে নিতে হবে, নিয়ে দেন তার মধ্যে ফেরিক ক্লোরাইড সলিউশন দিয়ে আলটিমেটলি ডাইফেরিক হেক্সাফিনেট নামক একটা কমপ্লেক্স কম্পাউন্ড উৎপন্ন হয়, আর HCl উৎপন্ন হয়। এটার বর্ণ হচ্ছে একটা পার্পল কালার হয়, ডিপ পার্পল কালার হয়, ডিপ পার্পল কালার। যদি তুমি ইথানলে ডিজলভ না করো তাহলে ডিপ পার্পল কালার দেখতে পাবা না, ঠিক আছে? যে ডিজলভ করে নিতে হবে।
এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মাঝে মাঝে প্রশ্ন আসে ডাইফেরিক হেক্সাফিনেটের কালার কি, বা ফেনল শনাক্ত করে নিজের কোন সল্ট ব্যবহার করা হয়, বা ফেনলের শনাক্তকারী বিক্রিয়াটি লিখো। এখন সবচেয়ে কঠিন যে পরীক্ষা, সেই পরীক্ষাটার নাম হচ্ছে লিবারম্যান পরীক্ষা। তার আগে একটা পরীক্ষার কথা বলে নেই, সেটা হচ্ছে দেখ এই বিক্রিয়াটা একটু মনোযোগ দিয়ে চিন্তা করবি। এখানে হচ্ছে ফেনল আছে, তার সাথে আমি ব্রোমিন নিব। ব্রোমিন যদি আমি হচ্ছে পানির উপস্থিতিতে দেই, পানি হচ্ছে একটা স্ট্রং নিউক্লিওফাইল বা প্রোটিক বা পোলার নিউক্লিওফাইল, স্ট্রং প্রোটিক না, সরি, পোলার নিউক্লিওফাইল। তো পানি হচ্ছে পোলার সলভেন্ট। পোলার সলভেন্টের উপস্থিতিতে যেটা হয়, যখন আমরা ফেনলের মধ্যে ব্রোমিনেশন করব, তাহলে আমার একবার অর্থতে ব্রোমিনেশন হওয়ার কথা, একবার প্যারাতে হওয়ার কথা। বাট একটা পোলার সলভেন্টের উপস্থিতিতে ব্রোমিনেশন খুবই ড্রাস্টিক হয়, খুবই ফাস্ট ব্রোমিনেশন হয়, একই সাথে 3টা কার্বনের ব্রোমিনেশন হয়ে যায়। বাট আমি যদি এখানে সেম ব্রোমিনেশনটাই করি একটা অপোলার দ্রাবক যেমন কার্বন ডাইসালফাইডের উপস্থিতিতে, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে কিন্তু আমরা সেই ট্রাইব্রোমোফেনল পাবো না। আমি হচ্ছে একবার অর্থতে ব্রোমিন পাবো, আর একবার প্যারাতে। প্যারাতে পাবো। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো, একটা হচ্ছে অপোলার দ্রাবক, একটা পোলার দ্রাবক। সো পোলার সলভেন্ট, তাই কি হলো, ড্রাস্টিক ব্রোমিনেশন, অনেকটা জলদি হয়ে যায় এটা। খুব ফাস্ট হয়। হ্যাঁ, এবং এটা হচ্ছে একটা হোয়াইট পিপিডি উৎপন্ন করে। তাহলে এটাও হচ্ছে একটা ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। লাস্ট বাট নট দ্য লিস্ট, লিবারম্যান পরীক্ষা। ফেনল শনাক্তকরণের লিবারম্যান পরীক্ষা। লিবারম্যান পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। লিবারম্যান পরীক্ষা কেন ইম্পর্টেন্ট? ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এরকম কঠিন প্রশ্ন দিবে না, বাট বুয়েটে পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল যে লিবারম্যান পরীক্ষায় বা লিবারম্যান শনাক্তকরণ বিক্রিয়া লেখা ফেনলের। আর ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ আসছিল। কি এমসিকিউ আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আমরা হচ্ছে ফেনলের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করব। নাইট্রাস অ্যাসিড মানে HONO, HONO। তাহলে যেটা হবে, এই ফেনলের সাথে নাইট্রাস অ্যাসিডের H আর ফেনলের 4 নাম্বার কার্বনের H আর OH মিলে বানাবে পানি। তাহলে আলটিমেটলি কি হবে, OH এই 4 নাম্বার কার্বনের সাথে নাইট্রোসো গ্রুপটাকে জয়েন করবে। এটাকে বলা হয় প্যারা নাইট্রোসোফেনল। ঠিক আছে, আচ্ছা। এখন নাইট্রাস অ্যাসিড মানে কি, HNO2। এটা খুবই আনস্টেবল অ্যাসিড, এটা সরাসরি পাওয়া যায়। এটার সোর্স কি, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl। এই দুজন থেকে এটাকে উৎপন্ন করতে, এই দুজনের মিক্সচার থেকে এটা উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা হইলো, এটা হলো প্যারা নাইট্রোসোফেনল। এই প্যারা নাইট্রোসোফেনলটাকে আমি একটু ঘুরায় দেখাবো, দেখ। ডাবল বন্ড, আচ্ছা এটা কনজুগেট ডাবল বন্ড সিস্টেম আছে না? এই অক্সিজেন যদি তার পাই ইলেকট্রন নিচের দিকে টানে, তাহলে অক্সিজেন ডেল্টা মাইনাস নাইট্রোজেন ডেল্টা প্লাস। এখন নাইট্রোজেন কি করবে, বেনজিনটা নিচের দিকে টানবে না? তাহলে এই ডাবল বন্ডের ইলেকট্রনটা এখানে চলে আসলে পরেরটা চলে আসবে এই জায়গায়। তাহলে অক্সিজেন তার কি করবে, লোন পেয়ার আসছে না, সে লোন পেয়ার দেওয়া শুরু করবে এই জায়গায়। তো অক্সিজেন যদি লোন পেয়ার দেয়, তাহলে অক্সিজেন নিজে কি হয়ে যাবে, ইলেকট্রন তার লোন পেয়ার দিয়ে দিলে সে নাই হয়ে যাবে, তখন সে প্রোটনটা টাইনা ধরবে নিজের কাছে। তাহলে পরের স্টেপে আমরা কি দেখবো, এই যে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বন্ড, এটা কি ডাবল বন্ড হবে না সিঙ্গেল বন্ড হয়ে যাবে? অক্সিজেন নিয়ে নিলে অক্সিজেন মাইনাস। তাহলে এখন দেখ, নাইট্রোজেনের সাথে আগে একটা বন্ধন ছিল, এখন পাই ইলেকট্রন দিয়ে কার্বন আরেকটা বন্ধন করছে, তাহলে ডাবল বন্ড। কারণ এই পাই বন্ড তো নরমাল, এটা জায়গার মতোই আছে, কিন্তু এই যে এটা শিফট করে কই গেছে, উপরে। উপরে গেছে। তাহলে উপরে একটা ডাবল বন্ড দিলি। এখন দেখ, অক্সিজেন যদি প্রোটনকে বাইর করে দেয়, তাহলে অক্সিজেনের সাথে বেনজিনের কার্বনের ডাবল বন্ড হয়ে যাবে না? তাহলে এটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে এখানে দুটো স্ট্রাকচারের মধ্যে। তাহলে এই প্রোটনটা কই যাবে, এই যে প্রোটনটা এই জায়গায় আসবে। কথা বোঝা গেল? এখন এই যে যৌগটা, এই যৌগটার সাথে দেখ এই ছোট্ট একটা রেজোনেন্স, এই রেজোনেন্সটা যদি বইতে আমাদের ক্লিয়ার করে লিখে দিত, তাহলে কিন্তু তোদের এই সমস্যাটা হইতো না, এটা বোঝা। আমি আবারও একটা ফেনলের 4 নাম্বার যে হাইড্রোজেনটা আছে, এই 4 নাম্বার হাইড্রোজেনটার সাথে এই OH দিয়ে পানি উৎপন্ন করবে। তাহলে আলটিমেটলি কি হবে, দেখ এখান থেকে অক্সিজেন ডাবল বন্ড, নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে এই যে এই 4 নাম্বার কার্বনের একটা বন্ড হবে, এখানে OH থাকবে, রাইট? এটার নাম হচ্ছে ইন্ডোফেনল। এখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, ইন্ডোফেনলের বর্ণ কি? ইন্ডোফেনলের বর্ণ হচ্ছে লাল। ইন্ডোফেনলের বর্ণ কি? লাল। এখন এই ইন্ডোফেনল যেটা, সেটা হচ্ছে আমি এভাবে লিখবো, আবার দেখ HO সরি এটা হচ্ছে ইন্ডোফেনল, এটা লাল বর্ণের হয়। আমি দেখ এখানে একটা ফেনলিক গ্রুপ আছে OH, তাহলে এই অংশটা অম্লধর্মী। তাহলে তার সাথে যদি এখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই,
তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? দেখ, লবণ উৎপন্ন হবে না তার কাউন্টার পার্টের? এটাকে বলে ইন্ডোফেনলের সোডিয়াম সল্ট, এটার বর্ণ হয় নীল। এখন কথা হচ্ছে জিনিসটা খুবই কমপ্লেক্স, বাট এটাকে যদি আমি এরকম করে রেজোনেন্স চিত্রটা মনে রাখতে পারি তাহলে বাকি অংশটা কিন্তু ঝামেলা নাই আর। খালি যে এইটুক যদি বুঝতে পারি, কারণ এইটুক বোঝার পরে তো বাকিটা যাচ্ছে ওইচ যাবে আর ফেনলের 4 নাম্বারের এইচ যাবে, তো বাকি সব কিছু তো সেমই থাকবে, ইন্ডিফেনলের সোডিয়াম লবণ হবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? জি। আচ্ছা, একটা জিনিস আমি বলতে পারি, দেখো এই যে থার্ড ব্রিগেডের ভেতরের অংশটা, এটা হচ্ছে আমার যে এখানে যে ইন্ডোফেনল আছে না, ইন্ডোফেনলের কনজুগেট হচ্ছে থার্ড ব্রিগেডের ভেতরের অংশটা। একটা জিনিস মনে রাখবা, যে কোনো একটা যৌগ যদি কালারফুল হয় তার কনজুগেটটা হবে অন্য কালার। এখন ব্যাপার হচ্ছে এটা কেন কালারফুল? কালারফুল হওয়ার পিছনে কারণ দেখো, এই যৌগটাতে একটা রেজোনেন্স কাজ করছে না? হুম। এখন দেখো রেজোনেন্সটা কেন হয়েছে, নাইট্রোস গ্রুপটা না আসলে কি আর রেজোনেন্সটা এরকম করে ওই ওইচ গ্রুপ থেকে ভেতরে ঢুকে আবার বাইরে আসতো, মানে এক্সটেন্ডেড হইতো? না। না। এরকম করে এক্সটেন্ডেড রেজোনেন্স যখন হবে তখনই যৌগটা এনার্জি রিলিজ করবে। তাহলে এনার্জিটা কি আকারে রিলিজ করবে? তাড়িৎ-চুম্বক বিকিরণ আকারে। সেই বিকিরিত শক্তির যে আলো, সেই আলোটাই এই যৌগের কালার হিসেবে আমরা দেখব। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি। তাহলে এটার যে কনজুগেট, কনজুগেটের কালার ভিন্ন হবে, বিকজ কনজুগেটের রেজোনেন্সটা কি হবে? ঠিক তার অপোজিট রেজোনেন্স হবে। বুঝতে পারছেন কথা? জি ভাই। ওকে, ফেনল শেষ, আমরা টলুইন নিয়ে পড়াশোনা করিনি, টলুইন নিয়ে একটু পড়াশোনা করতে হবে। টলুইন, টলুইন কি হচ্ছে? টলুইনের মধ্যে যদি আমি একই সাথে 3 বার নাইট্রেশন ঘটাই, সালফিউরিক অ্যাসিড দিব, তবে টেম্পারেচারটা বলে দিতে হবে 110 ডিগ্রি। যখন বলবো 110 ডিগ্রি তখন কি হবে? এই টলুইনের মধ্যে একই সাথে 3টা পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকবে। এটাকে আমরা বলি টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন। ট্রাইনাইট্রোটলুইনের ব্যবহার জানো? বিস্ফোরক। বিস্ফোরক, মানে বিস্ফোরক না, মিলিটারি এক্সপ্লোসিভ বলে টিএনটি। এটাকে। হুমায়ুন আহমেদের বইতে একবার লিখেছিল এক ভদ্রলোক, সে হচ্ছে আমাদের এই নরমাল সিস্টেমের সাথে খুব বিরক্ত, এজন্য সে চাইতেছে যে একটা বোম ফাটাবে। কোথায় বোম ফাটাবে? এক মিথ্যাবাদী রাজনীতিবিদের জনসভায় বোম ফাটাবে। সে বোম বানাইছে, বানায় তার বাসা থেকে একজন কেমিস্ট ছিল, বোম বানায় সে জনসভায় নিয়ে যাবে। এখন জনসভা কি হয়? বলছে জনসভা শুরু হবে 5টায়, কিন্তু জনসভা তো শুরু হয় কয়টায়? 5টার জায়গায় 6টায়। কি দেরি করে শুরু হয় না? হ্যাঁ। ওই লোক তো জনসভায় গিয়ে বসে আছে 5টার সময়, সে তো টাইমার সেট করছে 5:30টায়। এখন দেখা যাচ্ছে জনসভা তো শুরু হয় না, বোম তো ফাটে গেছে, ওই লোকটা মারা যায় পরে। মারা যায় না, ওর হাত পা নাই হয়ে যায় মনে হয়, যতটুকু শুনছিলাম, বাকিটা আমি শিওর না, আমি যদিও পড়ি নেই বইটা, আরেকজনের কাছ থেকে শুনছি। এখন দেখ, টলুইন হলো ভালো কথা। এই টলুইনের অনেকগুলো বিক্রিয়া আছে। নাম্বার 1, এই টলুইনের এই সাইড অংশে বিক্রি হতে পারে, এখানে বেনজিন বলে বিক্রি হতে পারে। এখন আমি যদি ধর এখানে দুই ধরনের ক্লোরিনেশন হতে পারে টলুইনের। একটা ক্লোরিনেশন যদি আয়রনের উপস্থিতিতে করি, তাহলে আয়রন হচ্ছে এখানে ক্যাটালিস্ট, তাহলে কি হবে? একবার অর্থ অবস্থানে ক্লোরিন ঢুকবে, একবার কোথায় ঢুকবে? প্যারা। প্যারা। বইটা পরীক্ষা এটা আসছে। আর যদি আমি একটা কাজ করি, ক্লোরিনেশন করি, বাট ইন প্রেজেন্স অফ সানলাইট, সানলাইটের প্রেজেন্সে ক্লোরিনেশন মানে হাইড্রোজেন প্রতিস্থাপন। কি প্রতিস্থাপন? হাইড্রোজেন। কোন অংশ হাইড্রোজেন। থেকে? অ্যালকাইল অংশ থেকে। কোন অংশ থেকে? অ্যালকাইল। তাহলে অ্যালকাইল অংশ থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে একবার। তার মানে যখনই সূর্যের আলো আর ক্লোরিন, হাইড্রোজেন সরাও, ক্লোরিন আনো, হাইড্রোজেন সরাইছি, ক্লোরিন আনছি, আবারও সূর্যের আলো দিলাম, ক্লোরিনের উপস্থিতিতে দিলে আবারও হাইড্রোজেন সরাবো, ক্লোরিন আনবো, হাইড্রোজেন সরাইছি, ক্লোরিন আনছি, আবারও দিলাম তার মধ্যে সূর্যের আলো আর ক্লোরিন, তাহলে কি হবে? হাইড্রোজেন সরাবো, CCl3 বেনজিন। আপনাদেরকে যে পড়াইছিলাম মনে আছে? CCl3 বেনজিনটা হচ্ছে কি একটা মেটা নির্দেশী, কি পড়াইছি মনে আছে? এখন দেখেন একটা মজার ব্যাপার আপনাদেরকে শিখাই। এই যে CCl3 মানে কার্বনের সাথে ক্লোরিন 3টা, এটা হচ্ছে ট্রাইক্লোরো বেনজো ট্রাইক্লোরাইড বলে এটাকে। এটাকে যদি এখন আমি হচ্ছে হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস করার মানে কি প্রতিটা ক্লোরিন একটা করে OH দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে কি হবে? কার্বনের সাথে OH আসবে, OH আসবে, OH আসবে, এখানে হচ্ছে বেনজিন আসবে। মনে রাখবেন জৈব যৌগে কখনোই দুপর একই কার্বনের 2টা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারে না। এখানে তো 3টা, কয়টা এখানে? 3টা। কি করবেন? যে কোনো 2টা হাইড্রোক্সিল থেকে একটা পানি সরাই দিবেন। কি সরাই দিবেন? পানি। ধরেন এইটা নিলেন OH আর এখান থেকে নিলেন শুধু হাইড্রোজেন, তাহলে এই OH চলে যাওয়ার মানে কার্বনের হাত খালি, আর হাইড্রোজেন চলে যাওয়ার মানে অক্সিজেনের হাত খালি। তাহলে আপনি যেটা করবেন, কার্বন অক্সিজেন ডাবল বন্ড দিলেন, এদিকে একটা HO আছে আর একটা বেনজিন, তাহলে বেনজোইক অ্যাসিড পেলাম না? এই বেনজোইক অ্যাসিডের প্রস্তুতিতে এটা আমি আর দেখাবো না, এখান থেকে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন টলুইনের জারণ বিক্রিয়া, অক্সিডেশন অফ টলুইন।
অক্সিডেশন অফ টলুয়েন একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে মাইল্ড। এন্ড উইক আর মাইল্ড, উইক অক্সিডেশনে কি হয়, আমরা দুইটাই সেম লিখছি, উইক আর না আসলে স্ট্রং আর মাইল্ড। টোলিং এর স্ট্রং অক্সিডেশনে কি হয়, বেনজোয়িক অ্যাসিড হয়, আর মাইল্ড অক্সিডেশনে বেনজালডিহাইড হয়। আচ্ছা, এখন দেখেন আমি যদি বলি টোলিনকে আমি স্ট্রং অক্সিডেশন করব, স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটা কি, স্ট্রং অক্সিডেশন হচ্ছে হট পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে টোলিনের মধ্যে যদি আমি হচ্ছে হট KMnO4 দেই তাহলে হয়ে যাবে বেনজোয়িক অ্যাসিড। আর যদি টোলিনের মধ্যে আমি হচ্ছে এই যে মাইল্ড অক্সিডেশন অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2 or manganese dioxide and 45% sulfuric acid 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কোন কোন জায়গায় ম্যাঙ্গানিজ +4 ও লিখতে পারে, ম্যাঙ্গানিজ +4 লিখলে ভয় পাবেন না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত, +4 মনে থাকে যেন। হ্যাঁ, ওকে, এটাকে +4 হিসেবে লিখলাম। আচ্ছা, এটা বাদই দিই, বলে দিছি তাতেই হবে। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, আমি যদি এটাকে ক্রোমিল ক্লোরাইড বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা 45% সালফিউরিক অ্যাসিডে 60 ডিগ্রিতে আমি শুধু CrO2Cl2 লিখলাম, বাকিটা তোমরা লিখে নিবা যদি পরীক্ষার প্রয়োজন হয়। তাহলে এখান থেকে পাবো বেনজালডিহাইড, একটা হচ্ছে স্ট্রং একটা উইক। আচ্ছা, তো হইছে CHO অক্সিজেন ঢুকছে, অক্সিডাইজ হচ্ছে, তাহলে আলটিমেটলি তার সাথে পানি উৎপন্ন হবে, সিমিলারলি এখানেও পানি উৎপন্ন হবে। ওকে, সেকেন্ড যে অক্সিডেশনটা, সেই অক্সিডেশনের পুরোটাকে একসাথে বলা হয় ইটার্ড বিক্রিয়া বা ইটার্ড রিঅ্যাকশন। ইটার্ড একজনের নাম, তার নাম সেটা ইটার্ড রিঅ্যাকশন বলে, মনে থাকবে। এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসছে, বুয়েটের পরীক্ষা, এটা হচ্ছে বুয়েটের পরীক্ষায় প্রশ্ন হলে কিরকম হয় জানো, ধর একটা রিঅ্যাকশন দিছে, রিঅ্যাকশন লেফট সাইড দিয়ে রাইট সাইড লিখতে বলে, বুঝছো? আচ্ছা, কয়েকটা জিনিস একটু তোমাদেরকে আবার দেখাই। আমরা এই জিনিসটা পড়ছিলাম কিনা দেখো, বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড যদি সোডা লাইম দাও, সোডা লাইম মানে সোডিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম দিলে কি হবে বলো, এই CO নাই হয়ে যাবে, CO নাই হয়ে গেলে কি হয়, বেনজিন। তাহলে CO টা নাই হয়ে কি হবে, COO মানে COO নাই হয়ে কি হয়ে যাবে, কার্বনেট। কি কার্বনেট, সোডিয়াম সল্ট যেহেতু, তাহলে সোডিয়াম কার্বনেট। ওকে, আচ্ছা, আমি যদি এখন দিতাম ধরেন যে CH3COOH, সিমিলারলি সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড ক্যালসিয়াম অক্সাইড সোডা লাইম, তাহলে সি অংশটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, তাহলে কি হবে, ফ্যান হবে। মনে থাকবে। জি ভাইয়া। এবার আয়, এটা দেখ, আমি যা যা বলবো খালি উত্তর দিবি। দিলাম সোডা লাইম, তাহলে বল সে কি অক্সিজেন সরাবে না CO সরাবে, CO। কি পাবো, ফেনল। কি পাবো, ফেনল। এবার এর মধ্যে যদি জিঙ্ক ডাস্ট দেই, তাহলে জিঙ্ক ডাস্ট কি COOH কে ধরবে না এই অক্সিজেন খায় ফেলবে, অক্সিজেন। তাহলে পাবো বেনজোয়িক অ্যাসিড। কি পাবো, বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক তাহলে অ্যাসিড। এখন দেখ, ফেনলের মধ্যে জিঙ্ক ডাস্ট দিলে পাওয়া যায় বেনজিন, ফেনলে জিঙ্ক ডাস্ট দিলে কি পাওয়া যায়, বেনজিন পাওয়া যায় না, কারণ এই জিঙ্ক ডাস্ট কি করে অক্সিজেন খায় ফেলায়। আর এটার মধ্যে আবার সোডা লাইম দিলে কি পাওয়া যায়, এই CO নাই হয়ে যায়, আবার কি পাওয়া যায়, বেনজিন। বেনজিন। মজা না? হ্যাঁ। তাহলে বুঝলাম এই পর্যন্ত। হ্যাঁ। ওকে, এবার দেখ কার্বক্সিলিক অ্যাসিড। এই স্প্রিয়া, রোহানকে একটু আস্তে কথা বলতে বল। আচ্ছা আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড না, অ্যালডিহাইড পরে, কার্বক্সিলিক অ্যাসিড পরে, অ্যালডিহাইড কিছুক্ষণ আগে পরে নেই, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডে যাব না। এবার দেখ HC ডাবল বন্ড ও H, অ্যালডিহাইড কিটোন বেসিক্যালি কার্বনিল যৌগ, এই হচ্ছে কার্বনিল ফাংশনাল গ্রুপ। কার্বনিল গ্রুপের দুই পাশে দুইটা হাইড্রোজেন থাকলে সেটাকে বলি ফর্মালডিহাইড বা অ্যালডিহাইডের প্রথম সদস্য। আর যদি আমি এই পাশে একটা অ্যালকাইল দেই, যে কোনো এক পাশে অ্যালকাইল আরেকটা হাইড্রোজেন, তার মানে যে কোনো অ্যালডিহাইড, ঠিক আছে। আচ্ছা, ফর্মালডিহাইড আর এখানে যে কোনো অ্যালডিহাইড। ওকে, আচ্ছা,
আর যদি দুই পাশে দুইটা কিটো অ্যালকাইল দিয়ে তাহলে এটাকে আমরা বলবো কিটোন। এটা হচ্ছে কিটোন। আচ্ছা, এখন কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে পরপর 2 বছর, এইচ সি ডাবল বন্ড এইচ। আমাকে একটা জিনিস লিখতে খেয়াল করছো সবসময় যে কার্বনিল গ্রুপ লেখার পরে কিছু একটা লিখলেই একটু ব্যাখ্যা করে লিখি, খেয়াল করছো? হুম এটা লেখার পেছনে উদ্দেশ্য হচ্ছে তোমাদের ব্রেইন এটা সেট করে দেয়া যে এই জায়গায় কার্বনিল গ্রুপে কার্বনের সংকরণ হচ্ছে sp2 সংকরণ, আর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, তাই হচ্ছে একটু ব্যাখ্যা করে লিখি। ওকে। কারণ একবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন করছে ফর্মালডিহাইডে কার্বনের সংকরণ কি, আরেকবার প্রশ্ন করছে বন্ধন কোণ কত। হুম। এবং গুড নিউজ যেটা, তোদের আগে যারা গাধা ছিল তারাও ভুল করে আসছে, তোরাও ভুল করবি। ভুল করবি? না, ভুল করলে খবর আছে তোদের দিকে। করলেও আসুক তো। বলবো না, করেও ফেলতে পারোস, করলেও বলবো না। করলেও বলবি না। তুই টেরই পাবি না করছিস, ভুল করছিস নাকি করছিস। কারণ শুধু নাম্বার জানাবে যে 10-এ 8 পাইছিস, কোনটা ভুল করে 8 পাইছিস সেটা তোর জানবি না, জানবি? আমি তো জানবো আমি কোনটা দাগায় আসছি। ওকে, সো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সক্রিয়তা বেশি কার? নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া দেয়। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কার সক্রিয়তা বেশি নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া বলো, অ্যালডিহাইডের না কিটোনের? আচ্ছা, আমরা জানি না। ধরো কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে মিথাইল, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে মিথাইল। দুজনের ক্ষেত্রে মনে রাখবা কার্বন অক্সিজেন ডাবল বন্ড যদি থাকে তাহলে অক্সিজেন ডেল্টা মাইনাস কার্বন ডেল্টা প্লাস, এটা সারা জীবন মনে রাখবা। ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। তার সে বলবে যে ভাই সারা জীবন মনে রেখে কি করবো, আমি তো এইচএসসি পার হতে পারলে হয়েছে, আমার তো এবারে মনে রাখার কোনো ইচ্ছা নাই, তাই না? এখন দেখ, তাহলে এই যে কার্বনটা প্লাস হলো, কার্বনটা কি করবে, তার আশপাশ থেকে, তার আশপাশের পরিবেশ থেকে ইলেকট্রন টানার চেষ্টা করবে। তো এদিকে তো হাইড্রোজেন, হাইড্রোজেনের পক্ষে তার এত সাপোর্ট দেওয়া সম্ভব না, কিন্তু এখানে দেখ একটা কি আছে, জাস্ট্রেন, মানে ধনাত্মক আবেশধর্মী মিথাইল গ্রুপ। বাট এখানে ধনাত্মক আবেশধর্মী মিথাইল গ্রুপ দুইটা, ঠিক আছে? তাহলে আমরা বল কোন কার্বনটা সবচেয়ে বেশি পজিটিভ, প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা? তৃতীয়। গাধার দল, এটা যদি ইলেকট্রনের সাপোর্ট দেয় তাহলে পজিটিভিটি কি বাড়বে না কমবে? ও না না, সরি প্রথমটার পজিটিভিটি প্রথমটা সবচেয়ে বেশি। আচ্ছা, এখন বেশি। দেখ এখানে একটা ছোট হাইড্রোজেন, একটা বড় মিথাইল গ্রুপ, একটা ছোট হাইড্রোজেন, বড় মিথাইল গ্রুপ, বড় মিথাইল গ্রুপ। এখানে পজিটিভিটি কম, এখানে পজিটিভিটি বেশি। বেশি। এখানে দেখ ছোট ছোট গ্রুপ মানে স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স কম। কম, আর এখানে স্টেরিক হিন্ড্রেন্স কি বেশি। এখন এখানে একটা নিউক্লিওফাইল আসছে, তো নিউক্লিওফাইল এসে ব্যাটা কি করবে, দেখবে যে আচ্ছা কোথায় পজিটিভিটি সবচেয়ে বেশি, সে দেখবে এই জায়গায় পজিটিভিটি বেশি এবং স্টেরিক হিন্ড্রেন্সও কি কম। কম। আবার এই জায়গায় পজিটিভিটি কম কিন্তু আবার স্টেরিক বাধাও বেশি, তাহলে এই কি 3 নম্বরের কাছে যাবে না আগে 1 নম্বরের কাছে যাবে? 1 নাম্বারের কাছে তাহলে এটা 1 আসবে। নাম্বার, এটা দিলাম 2 নাম্বার, এটা দিলাম 3 নাম্বার। তার মানে 1 নাম্বার 1 স্ট্রাকচার 1 ইজ গ্রেটার দেন স্ট্রাকচার 2 গ্রেটার দেন স্ট্রাকচার 3। কি আসলে এই ক্রমটা কিসের ক্রম? সক্রিয়তার ক্রম। তার মানে বলো আমাকে অ্যালডিহাইডের মধ্যে ফর্মালডিহাইডের সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে অন্য যে কোনো অ্যালডিহাইডের। আর অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, কিটোনের সক্রিয়তা কম। মনে থাকবে? জি ভাইয়া। মনে রাখলেই হবে। এখন আমরা যেটা দেখব নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া কার? কার্বনিল গ্রুপের। আমি দেখলাম কার্বন অক্সিজেন ডাবল বন্ড দিলাম, এরকম কার্বনিল গ্রুপ, অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বনটা ডেল্টা প্লাস। আমি তার সাথে দিলাম ধরো একটা নিউক্লিওফাইলটা হচ্ছে নেগেটিভ, আর তার সাথে একটা A প্লাস আছে বন্ধনে, এটা হচ্ছে পজিটিভ। এইভাবে লিখছি, এটারে অন্যভাবে ভাইবো না। আবার আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমি যদি বলি হাইড্রোজেন সায়ানাইড, তাহলে H টা প্লাস সায়ানাইডটা মাইনাস, তার মানে সায়ানাইডটা হচ্ছে Nu মাইনাস আর হাইড্রোজেনটা হচ্ছে কি A প্লাস। বুঝতে পারছো? হুম। ওকে ফাইন। তাহলে এরকম যদি হয় তাহলে আমি যেটা বলতে পারি নিউক্লিওফিলটা কার কাছে যাবে? কার্বনের কাছে। তাহলে নিউক্লিওফিল গেল কার্বনের কাছে, তাহলে আলটিমেটলি কি অবস্থা দাঁড়াবে যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড নিউক্লিওফিল। এখন অক্সিজেনের সাথে কি ডাবল বন্ড রাখা সম্ভব? না। তাহলে অক্সিজেন হয়ে যাবে কি মাইনাস, অক্সিজেন হবে মাইনাস, তাহলে এটা যাবে অক্সিজেনের কাছে প্লাস। এখন আমি যদি বলি NuA, এটা মানে হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, তাহলে হাইড্রোজেনটা প্লাস সায়ানাইড মাইনাস। আমি যদি বলি এখন RMgX, এটা প্লাস এটা মাইনাস। অলরেডি কি আমরা দেখছি না একটু আগে? হ্যাঁ। এখন দেখ এখানে যদি হাইড্রোজেন দেই আর এখানে হাইড্রোজেন দেই তাহলে এখানে কি হবে, হাইড্রোজেন হাইড্রোজেন। এখানে যদি অ্যালকাইল দেই এখানে অ্যালকাইল দিই তাহলে কি হবে, দেখ এখানে হবে অ্যালকাইল, এখানে হবে অ্যালকাইল। আচ্ছা আমি যদি বলি পানি, তাহলে দেখ পানি মানে কি H প্লাস আর OH মাইনাস, মাইনাস। ভালো না? হুম। ফাইন। তাহলে কি হলো দেখ
কার্বন অক্সিজেন ডাবল বন্ড আর বা এইচ, আমি সাধারণ বিক্রিয়া লিখছি আর বা এইচ, তাহলে তার সাথে দিলাম পানি, পানি মানে এইচ বা ওএইচ, তাহলে কি হলো, কি হবে দেখি কে বলতে পারে, কি হবে এখানে বল। ও ওএইচটা মাইনাস এইচটা প্লাস, তাহলে ওএইচ যাবে কার্বনের কাছে হুম, আর এইচ যাবে হাইড্রোজেন অক্সিজেনের কাছে, তাহলে ওএইচ একই কার্বনে দুইটা হাইড্রোক্সিল থাকতে পারে নাকি পারে না, একটু আগে বলছি পারে না। পারে না। পারে না। তাহলে এই ওএইচ আর এইচ থেকে একটা পানি বের করলে কি উৎপন্ন হবে দেখ, আর বা এইচ কার্বন অক্সিজেন ডাবল বন্ড আর বা এইচ, তার মানে যেই কার্বনিল যৌগ ছিল সেই কার্বনিল যৌগ আবার ব্যাক করলাম, এর অর্থ হচ্ছে যে পানির সাথে অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া করে না, কারণ বিক্রিয়া করে স্থিতিশীল উৎপাদ উৎপন্ন করতে পারে না, এটা আবার অস্থিতিশীল হয়, ভেঙে গিয়ে আবার কি বানায়, আগের অবস্থানে ফেরত আচ্ছা, আসে, মনে থাকবে। হুম, ফাইন, জি ভাইয়া। তাহলে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দেখলাম, এবার দেখবো দ্রুত অপসারণ বিক্রিয়া। এটা কার সাথে হবে, অ্যামিন জাতকের সাথে। অ্যামিন জাতকের সাথে, অ্যামিন জাতক কি জিনিস, অ্যামিন জাতক মানে অ্যামোনিয়ার যে কোনো একটা হাইড্রোজেন একটা গ্রুপ এসে সরা দিবে, গ্রুপটা কি জিনিস সেটা আমরা পরে চিন্তা করবো, গ্রুপের চিন্তা পরে। এখন দেখ, এই যে একটা অ্যালডিহাইড বা কিটোন যদি আমি লিখি, তার সাথে দিলাম H2N, এই তাহলে এই অ্যামিন জাতকে ভাইয়া কই? সেটাই তো, ভাইয়া তো চলে গেছে, ওমা, হুট করে নাই। তুমি হোস্ট হয়ে গেছো, হ্যাঁ, সেটাই তো। এখন ক্লাস নাও আমাদের। ক্লাসে দিন দিন করে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, হুম, খালি আমরা কয়েকজনই ক্লাস করি। আজকে তো হামজাও নাই। হামজাও নাই, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ভাইয়ার সব কোশ্চেনের জবাব তো ওই দেয়, আমাদের আর কিছু বলা লাগে না। আজকে আল্লাহ মামা আজকে আমরা অনেক হয়ে গেছি। হ্যাঁ, আমি এই জন্যই ভাইয়া ফার্স্টে যখন আমাকে জিজ্ঞেস করতে, আমি বলছি, আজকে হামজা কই? সেটাই তো, আমরা তো চুপ করেই থাকি বেশিরভাগ। হ্যাঁ, এখন দেখবো হুট করে ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কখন গেলা?
আরে ভাইয়া কোথায়? আচ্ছা আমি গ্রুপে দেখে আসি ভাইয়া কিছু ও বলে নাকি। এই যে ভাইয়া মেসেজ দিছে তো। আমার নেট ক্লাস এন্ড কানেকশন করে নাই। দিন, আচ্ছা এন্ড তাহলে করে আমরা দেন। লিভ নিয়ে নেই। হ্যাঁ